আসসালামু আলাইকুম। আমাকে কি দেখা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, দেখা যাচ্ছে কিনা একটু জানান, বা কথা শোনা যাচ্ছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, হ্যালো। হ্যাঁ, অল ক্লিয়ার একজন বলছেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, বাংলাদেশের যেখান থেকে এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে আপনাদের সকলকে জানাই, আমার মন থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে। যে আসলে বর্তমানে যেই পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির মধ্যে আসলে আমি জানি না আপনাদের কার কী অবস্থা, তবে আশা করি সবাই সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, ভালো অবস্থায় আছেন। একটু সাবধানে থাকবেন সবাই। এটা বলেই আর কি শুরু করতেছি আজকের আমাদের ক্লাসটি। আজকে হচ্ছে যে আমাদের ব্যাটেলস অফ বায়োলজি কর্তৃক আয়োজিত ফিজিক্স বিবর্ধন কোর্স ক্লাস 07 আর কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল এই কয়েকটা দিন। আজকে ইনশাল্লাহ আমি এই ক্লাসটা শেষ করব পুরোপুরিভাবে। তো আমি মোহাম্মদ তারেক মাহমুদ আপনাদের সাথে আছি, এই পুরো ক্লাসটা নিয়ে আপনাদের সাথে ছিলাম এই কয়েকদিন। আচ্ছা, গত ক্লাসে আমাদের কিন্তু কিছু অঙ্ক করানো হয়েছিল যেগুলোর উত্তর আপনাদেরকে দেওয়া ছিল না। তো ভাইয়া হচ্ছে গতকালকে 2-3 জনের হ্যান্ড নোটটা কালেক্ট করে সেখান থেকে হচ্ছে দেখছি যে উত্তরগুলা মানে কোনগুলা ঠিক হবে, কি কতটা কোনগুলা ঠিক হবে, সেই অনুযায়ী আমি উত্তরগুলো হচ্ছে সাজিয়ে দিছি এখানে। তো ম্যাক্সিমাম উত্তরই আছে। আমি দেখলাম যে কেউ একটু বেশি অঙ্ক করছেন, কেউ একটু কম অঙ্ক করছেন। তো আমি মোটামুটি মিক্স আপ করে যেগুলো পেয়েছি আমি সেগুলোর উত্তর এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু কাইন্ডলি খেয়াল করবেন যে উত্তরগুলো আপনাদের সাথে মিলছে কিনা। তো আপাতত প্রয়োজন না, এটা পরে করবেন, সমস্যা নেই। বোর্ডের মধ্যে আছে, রেকর্ডিং দেখে দেখে পরবর্তীতে এটা করে ফেলবেন। তো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আচ্ছা, গতকালকে কিন্তু ভাইয়া আপনাদেরকে 2টা অঙ্ক দিছিলাম, অনেকেই হয়তো দেখেন নাই, আবার অনেকে দেখছেন। প্রথম অঙ্কটা এমন ছিল যে আমি একজন প্লেয়ারের নাম বলছিলাম যাকে নিয়ে অনেকের হচ্ছে অরুচি আছে। এটা কোনো সমস্যা না, অরুচি থাকতেই পারে। তো এখানে সেই প্লেয়ারটার নাম হচ্ছে মেসি। সে হচ্ছে আপনার ভূমি থেকে 5 মিটার উপরে লাফ দিয়ে, মানে একটা বল, বুঝছেন, কেউ একজন হচ্ছে আপনার ক্রস করলো, আশা করি সবাই ক্রসিং বুঝেন। তো কেউ একজন ক্রস করার পরে সে বাইসাইকেল কিক দিছে। বাইসাইকেল কিক এই যে এরকম মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে, ঠিক আছে, উল্টা হয়ে একটা লাথি দিছে। তো এটা কত মিটার উঁচুতে? ভূমি থেকে 5 মিটার উঁচুতে। ভূমি থেকে 5 মিটার উঁচুতে সে করলো কি, বলটাকে একটা লাথি দিল। হ্যাঁ, তো একটা জিনিস দেখেন, বলটাকে লাথি দিল কত বেগ নিয়ে? আপনার 10 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে লাথি দিছে। মানে হচ্ছে এই মুহূর্তে বলটার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো আমি এখানে কোনটার মান দেই নাই, তারপরে আমি বলে দিচ্ছি যে এই বলের ভর হচ্ছে 350 গ্রাম। আর হচ্ছে আরেকটা জিনিস বলা হয়েছে যে আপনার এই এ পয়েন্ট থেকে লাথি দেওয়ার ফলে বলটা এরকম ঘুরে, মানে একটা প্যারাবোলিক পথ দিয়ে এসে এদিক দিয়ে এসে, মনে করেন এটা হচ্ছে আপনার গোল পোস্ট, তো এইদিকে গোল পোস্টের দিকে যাচ্ছে। তো এই জায়গায় হচ্ছে আপনার বি পয়েন্ট, এই বি পয়েন্টের উচ্চতা হচ্ছে ভূমি থেকে 3 মিটার, এবং এখানের বেগ কত সেটা হচ্ছে আমি জানতে চাইছি, ঠিক আছে? তো আমি একটু দুষ্টামি করার জন্য একটা কথা বলছিলাম যে বিপক্ষ টিমের যে কোচ আছে সে তার ক্যালকুলেটরে হিসাব করছে, ক্যালকুলেটরে হিসাব করে দেখছে যে এই বেগের মান আসে 13, এবং সে হাসতেছে। তো আমার প্রশ্ন ছিল 1 নম্বর প্রশ্নটা দুষ্টামি করেই করছি যে বিপক্ষ টিমটা কোন টিমের কোচ, আর 2 নম্বর ছিল যে সে যে ক্যালকুলেশন করে বের করছে যে বেগের মান 13, সেটা কি ঠিক কিনা, অর্থাৎ সে অঙ্ক পারে কিনা, এটা জিজ্ঞেস করছিলাম। তো আমরা দেখি সে অঙ্ক পারে কিনা। জিনিসগুলো খুব সহজ। একটা জিনিস দেখেন, একটা বস্তু, এখন আমি মেসিকে মুছে দিই, হ্যাঁ, মেসিকে আপাতত তার প্রয়োজন নাই। তো একটা বস্তু যখন এখানে আছে, মানে বলটা যখন এখানে আছে, বলের মধ্যে তো আমি বেগ দিছি v0, তাই তো? আচ্ছা, কারণ হচ্ছে সে কিক করছে, তার ফলে হচ্ছে v0 বেগটা প্রাপ্ত হয়েছে। আর তার আগে থেকে কি আছে দেখেন তো, সে কি ভূমি থেকে একটা উচ্চতায় আছে, তার মানে কি তার মধ্যে একটা বিভব শক্তি আছে। সেই বিভব শক্তিটা কি mg, মনে করেন এটা হচ্ছে h, আচ্ছা h দেওয়া আছে, h mg h, ঠিক আছে?
আচ্ছা, এটা হচ্ছে তার এই পয়েন্টে বিভব শক্তি, এবং এই একই পয়েন্টে তার কিন্তু একটা গতিশক্তিও আছে, কারণ তাকে আমি ভি নট দিছি, তার মানে হচ্ছে কি তার একটা গতিশক্তিও থাকবে। তাইলে গতিশক্তি কত? এম ভি স্কোয়ার, এম ভি নট স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে তার যে মোট শক্তি, সেই মোট শক্তির মান কত? বিভব শক্তি যোগ গতিশক্তি, তাহলে এই দুইটা যোগফল, ঠিক আছে। তা আমরা কি জানি, কোনো একটা বস্তুর, ঠিক আছে, মানে কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তন জনিত কারণে, মানে একটা নির্দিষ্ট ঘটনায় অবস্থান পরিবর্তন জনিত কারণে প্রত্যেকটা পয়েন্টে কি তার মোট শক্তি সংরক্ষিত থাকে, কারণ কি শক্তির বিনাশ নাই, ধ্বংস নাই। তার মানে এই জায়গায় মোট যে শক্তি, এই জায়গার যে মোট শক্তি সবই কিন্তু সেম হবে, খালি কি হবে, কোথাও বিভব শক্তি বাড়বে, কোথাও বিভব শক্তি কমে যাবে। এখন যখন বিভব শক্তি বেড়ে যাবে তখন গতিশক্তি কমে যাবে সেটাকে নিউট্রাল করার জন্য, আবার যখন গতিশক্তি বেড়ে যাবে তখন বিভব শক্তি কমে যাবে সেটাকে নিউট্রাল করার জন্য। এটাই কিন্তু সিস্টেম। তাহলে এখন দেখেন এই জায়গায় আপনার কি, এই জায়গায় যখন বলটা আছে তখন কি বলটার এই জায়গাতেও কি একটা বিভব শক্তি আছে, তো এই জায়গায় বিভব শক্তিটা কত হবে? mg ইন্টু আপনার মনে করেন এটা 3 দেওয়া আছে, আচ্ছা 3 লিখলাম, ঠিক আছে। তারপরে কি প্লাস হাফ, এখানে বলের ভর কত? বলের ভর তো সবসময় এম, ঠিক আছে। আর হচ্ছে কি ভি স্কোয়ার, এই যে এই জায়গার যে ভিটা সেটা। এখন আপনাকে আমি কি বলছি, যে এই বেগের মানটা সে বের করছে 13, আপনাকে এই বেগের মানটা বের করতে হবে। এখন দেখেন অলরেডি আপনার ইকুয়েশন দাঁড়ায় গেছে, আপনি এম এর মান জানেন, জি এর মান জানেন, এইচ এর মান জানেন, ঠিক আছে, হাফের মান জানেন, এম এর মান জানেন, ভি নটের মানও জানেন, ঠিক আছে, এম জি জানেন, আবার এম জানেন, সব জায়গায় এম আছে, এমগুলো কেটে দিতে পারেন এখান থেকে, তাহলে আপনি কি ভিটা পেয়ে যাবেন না? আশা করি বুঝতে পারছেন এখানে কি বলছি। এটা কিন্তু আপনার শক্তি সংরক্ষণশীলতা আছে না, সেটাকে আমরা ফলো করছি, সেটাকে ফলো করলে মানে হচ্ছে আপনার বিভব শক্তি যোগ গতিশক্তি ইকুয়াল টু বিভব শক্তি যোগ গতিশক্তি, মানে প্রত্যেকটা মোমেন্ট বিভব শক্তি আর গতিশক্তির যোগফল কি হবে? সেম হবে। এটা হচ্ছে যে আপনার শক্তি সংরক্ষণশীলতা আমরা প্রয়োগ করে এটাকে পাইছি। তো আপনি এইটা যদি এই মানে ইকুয়েশনটা যদি বানাতে পারেন তাহলে কিন্তু আপনার বেগটা চলে আসছে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তো এখান থেকে আমাকে চট জলদি সবাই একটু বের করে দেখান তো আমার বেগের মানটা কত আসে, দেখি সে ঠিক করছে না ভুল করছে। হাসতেছে কেন দেখি, একটু জানান কুইক ভাইয়া, একটু দ্রুত জানান। প্রাসের সাহায্যে করতে হবে যে না ভাইয়া, আপনারা চাইলে প্রাসের সাথে করতে পারতেন, যদি হচ্ছে আমি এখানে থিটা দিয়ে দিতাম, তখন আমরা কিভাবে করতাম বলেন তো? এই পয়েন্টে ভি বের করতে হইতো না? তো এই পয়েন্টে আমরা তখন কি করতাম? ভি বের করার জন্য এই পয়েন্টের হচ্ছে যে আপনার ভি এক্স লাগতো, বা হচ্ছে যে এটার যে মানে বেগটার অনুভূমিক উপাংশ সেটা লাগতো, আবার বেগটার যে উলম্ব উপাংশ সেটা লাগতো। তো আমরা অনুভূমিক উপাংশ কিভাবে বের করতাম? এখান থেকে বের করতাম যে ভি নট কস থিটা, যদি থিটার মান দেওয়া থাকতো, ঠিক আছে, ভি নট কস থিটা বের করতে হইতো। তারপরে হচ্ছে এখানে কেন ত্বরণ নাই? কারণ অনুভূমিক বরাবর কোনো একটা জিনিসকে নিক্ষেপ যদি করি প্রাসের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনুভূমিক বরাবর তার কোনো ত্বরণ থাকে না, ঠিক আছে, অনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না। তো আবার হচ্ছে যে আপনি যখন হচ্ছে ওর ভিওয়াইটা নির্ণয় করতে যেতেন তখন দেখতেন কি ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, অথবা এটা দিতে পারতেন মাইনাস ভি নট সাইন থিটা নট প্লাস জিটি, ঠিক আছে। এটা দিয়া করে তারপর আপনি এখানে কি করতেন? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এভাবে করতেন। কিন্তু আমরা যেহেতু কাজ শক্তি ও ক্ষমতা করতেছি, আমরা এত কষ্টে যাব না, আমরা জাস্ট এই ফর্মুলা দিয়ে করবো। এই ফর্মুলাটা কি সবাই বুঝেছেন কিনা, এবং না বুঝে থাকলে আমাকে জানান, এবং আপনারা উত্তরটা বের করেন কুইক। কালকে অলরেডি আমাকে কালকে আমাকে 2 জন উত্তরগুলো বের করে দিছে, তা আমি খুবই গ্ল্যাড যে তাদের উত্তরগুলো হয়েছে, তারা ভালো করে বুঝছে জিনিস। হ্যাঁ দেখি কে কি বলতেছেন, আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা আরেকবার বলতেছি, দেখেন এখানে ঘটনাটা কি হয়েছে। এইখানে আমি বললাম যে এখানে একটা প্লেয়ার সে হচ্ছে কিক করছে বলটার উপর, এবং কিক করার পরে বলটার যেই বেগ হয়েছে সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো 10 মিটার পার সেকেন্ড হয়েছে। তো আবার হচ্ছে যে এই যে এখান থেকে বলটা তার ফলে কি হলো, উড়ে এসে এখানে আসলো। তো এখানে তার বেগের মান কত সেটা আমি জানতে চাইছি। এখানে তার আমি কি ভূমি থেকে উচ্চতা দিয়ে দিছি। তো আমরা কি জানি যে এখানে বেগ আমরা বের করব। তা আমরা কি জানি? আমরা জানি যে কোনো একটা ঘটনায়, নির্দিষ্ট ঘটনায়, ঠিক আছে, মোট শক্তির পরিমাণটা কি থাকে? সংরক্ষিত থাকে। এটা যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে আমরা শিখে আসছি। তো মোট শক্তিটা কি হতে পারে? আমাদের শক্তির 2টা রূপ আছে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা বিভব শক্তি। তার মানে প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল কি থাকবে? সেম থাকবে। তাহলে হচ্ছে কি এই পয়েন্টে আমি হচ্ছে বিভব শক্তি নিলাম mg ইন্টু এইচ, এই যে এইচ এর মান দেওয়া আছে। আর এই পয়েন্টে যে গতিশক্তি সেটা হচ্ছে হাফ এম ইন্টু ভি নট স্কোয়ার, এই যে ভি নট স্কোয়ারের মান দেওয়া আছে, ইকুয়াল টু এই পয়েন্টের যেই আপনার মোট শক্তি সেটা বের করবো। তাহলে এই পয়েন্টের বিভব শক্তি কত? mg ইন্টু 3 প্লাস হাফ এম ভি স্কোয়ার। তা আমাকে কাইন্ডলি দ্রুত জানান যে ভাইয়া বেগের মানটা এত হয়েছে। গুড মর্নিং ভাইয়া, ঠিক আছে, তাড়াতাড়ি আসেন, আশা করি বুঝে গেছেন। আছেন কি না?
কই কোনো কমেন্ট নাই। তো বেগের মানটা দ্রুত বের করেন ভাই, এটা মুছে পরের অঙ্কটা এঁকে ফেলি। হ্যাঁ, আচ্ছা পরের ম্যাথটা হচ্ছে, কেউ কি করতেছেন? আরেকটা অঙ্ক দিয়েছিলাম গতকালকে, যে আপনার এটা হচ্ছে একটা পুলির ম্যাথ ছিল। প্রশ্ন হচ্ছিল 0.05 মিটার যাওয়ার পর দেখি বাচ্চারা 11.79 আরেকজনের হচ্ছে 12.98 আসছে। ভাই আপনার 12.98 আসছে কেন আমি জানি না, উত্তরটা 11.79ই হবে। ঠিক আছে, আবার আরেকজনের 10 আসছে। আলাদা আলাদা ক্যালকুলেশনে ভুল করবেন না কাইন্ডলি। ঠিক আছে, 11.79ই হবে ইনশাল্লাহ। তো এবং হচ্ছে যে এই লোক যে হাসতেছে, এই লোক আসলে অঙ্ক পারে না, এই লোকের হচ্ছে 13 হবে না কখনো। ঠিক আছে, এই লোক হাসতেছে শুধু শুধু। তো এই হচ্ছে ঘটনা। তো যাদের 11.79 আসছে তাদের ঠিক হয়েছে, আর যাদের আসে নাই তারা ক্যালকুলেশনে কোথাও ভুল করছেন, ফর্মুলা সেম। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখেন, আমরা পুলির ম্যাথটা দেখি। হ্যাঁ, পুলির ম্যাথগুলো খুব সহজ, এগুলো আমরা বলবিদ্যায় করতাম। তো এটার মধ্যে কি করছে, এটার মধ্যে করলাম কি, একটা পুলি লাগাইছি, যেটা কি হয় মনে করেন যে এটা ঘুরতে পারে। ঠিক আছে, তো আমি একটা দড়ির মধ্যে, একটা বড় দড়ি ছিল, দড়ির মধ্যে এক পাশে 2 কেজি ভর আর এক পাশে 3 কেজি ভর বাঁধছি। বাঁধার পরে করলাম কি, এটাকে পুলির মধ্যে, একটা পুলির উপরে দিলাম। দেওয়ার পরে কি, তারা হচ্ছে ওজনের কারণে এরকম ঝুলে যাবে। ঠিক আছে, তো ওজনের কারণে তারা ঝুলে গেছে। হ্যাঁ, তো এখন দেখেন এই জায়গায় ওজন বেশি, এই জায়গায় কি ওজন কম। তো এটা যদি M1 হয় আর এটা যদি M2 হয়, M1 কম আর M2 বেশি। এখন স্বভাবতই কি, ও নিচের দিকে ফোর্স দিবে, ও নিচের দিকে ফোর্স দিবে তাদের ওজনের কারণে। W = M1G, W = M2G। ঠিক আছে, এই দুজনেই কিন্তু দিবে। তো এখন কি হবে, তার ফলে পুলিটা ঘোরা শুরু হবে, এবং আমরা কি জানি যে যেদিকে বল বেশি হবে সেদিকে হচ্ছে পুলিটা যাওয়া শুরু করবে। তার মানে কি দেখেন তো, এই যে M2 ভরের কারণে ও কি নিচের দিকে আসা শুরু করবে, কারণ এই জায়গাটা বেশি, আর এ কি উপরের দিকে উঠা শুরু করবে, তাই না? তো আমি এখন বলতেছি যে ওর টানের কারণে যখন ও উপরের দিকে উঠতেছে এবং ও নিচের দিকে নামতেছে, তো এই সময় কি 0.05, ঠিক আছে, 0.05 মিটার গেছে, মানে এরকম ওর টানের ফলে 0.05 মিটার গেছে। এই 0.5 মিটার পরে এদের বেগটা কত হয়েছে সেটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন কি বলছি, যে দুইটা ভর ঝুলাই দিছি, ওর দিকে হচ্ছে ওজনটা বেশি হওয়ার কারণে বা অভিকর্ষ বলের মানটা বেশি হওয়ার কারণে ওর টানে এ উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলছি যে 0.05 মিটার যাবার পর এদের বেগটা কত হবে। কিন্তু বেগ কিন্তু ইনিশিয়ালি কি কত ছিল, 0 ছিল। তারপর হচ্ছে যখন সে বলের কারণে বাড়া শুরু করছে তখন কিন্তু বেগ চেঞ্জ হয়েছে। তো 0.05 মিটার যাওয়ার পরে তাদের বেগ কত হয়েছে, এটা হচ্ছে আপনারা শক্তি সংরক্ষণশীলতা থেকে বের করতে পারবেন চাইলেই। তো ওইটাই আমরা করবো ইনশাল্লাহ। তো আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাকে জানান, যে ভাইয়া কোশ্চেনটা বুঝছি। ঠিক আছে, একটু জানিয়ে দেন ভাইয়াকে, দেখি কি অবস্থা আপনাদের। আজকে লক্ষ্য হচ্ছে অনেকগুলো অঙ্ক করে ফেলবো। হ্যাঁ, দেখি ইনশাল্লাহ কতটা করতে পারি। হ্যাঁ, অনেকেরই 11.79 আসছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ইকুয়েশনটা দাঁড়া করায় ফেলি, ঘটনাটা কি হচ্ছে। তো এইখানের ঘটনাটা একটু খেয়াল করেন তো, দুইটাই কোথায় আছে, দুইটাই কিন্তু ভূমির উপরে আছে, তাই না? তো ভূমি থেকে উপরে আছে যখন, তার মানে হচ্ছে দুইজনের ক্ষেত্রেই কি ঘটনা, দুইজনের ক্ষেত্রে হচ্ছে বিভব শক্তিও থাকবে, গতি শক্তিও থাকবে, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, এরা দুইজন কিন্তু একটা দড়িরই দুই প্রান্তে লাগানো আছে। ঠিক আছে, এটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন যে একটা দড়িরই দুই প্রান্তে লাগানো আছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই দড়ির এই পয়েন্টের মানে ওর জন্য যদি 0.05 মিটার সরণ হয়, তাহলে কিন্তু ওর জন্য 0.05 মিটার সরণ হবে। অনেকটা হচ্ছে ট্রেনের মতো, ট্রেনের সামনের বগি যদি 10 মিটার যায়, পিছনের বগিও কিন্তু 10 মিটার যায়। ঠিক আছে, সামনের বগি যদি 5 মিনিটে 10 মিটার যায়, পিছনের বগিও কিন্তু 5 মিনিটে 10 মিটারই যায়, কেউ কিন্তু বেশি কম যায় না, নাইলে কিন্তু ছুটে যেত। ঠিক আছে, তার মানে কি দেখেন তো, ওদের দুইজনের সরণ সবসময় সেম সেম হবে। আর সরণ যদি সেম সেম হয়, তার মানে কি দুইজনেরই বেগ সেম সেম হবে। ঠিক তো, মানে ও যত বেগে নামবে ও তত বেগে উঠবে, ও
ওর যদি 0.05 মিটার মানে স্মরণ হয়, ওরও কি হবে 0.05 মিটার স্মরণ হবে। এখন ওর ক্ষেত্রে কি হচ্ছে, ও 0.05 মিটার স্মরণ হয়ে ও নিচের দিকে যাচ্ছে, আর ও কোন দিকে যাচ্ছে 0.05 মিটার স্মরণ হয়ে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তা আমরা কি জানি, বস্তুর যদি অবস্থান পরিবর্তন করি আমরা, তাহলে তার বিভব শক্তির পরিবর্তন ঘটে, ঠিক আছে। এখন মনে করেন বিভব শক্তি যদি হ্রাস পায় তাহলে কি হবে, তার গতিশক্তি বৃদ্ধি পাবে, আবার গতিশক্তি যদি হ্রাস পায় তার কি হবে, বিভব শক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা ঠিক আছে। তো এখন আদি অবস্থায়, যখন তারা আদি অবস্থায় ছিল তখন তাদের বিভব শক্তির কি পরিবর্তন হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তো আদি অবস্থায় ওর বিভব শক্তি কত ছিল, m1, আপনার এইচ এর মান তো এখানে কি আমাকে দেওয়া নাই, m1 মনে করেন আপনার g ইন্টু, আমি ধরলাম যে ওর আদিতে স্মরণ হচ্ছে যে h পরিমাণ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমাকে কিন্তু স্মরণ দেওয়া আছে, খেয়াল করেন ভালো করে, 0.05 মিটার গেছে, তাই না। তো সাম্য অবস্থান যদি এটা হয়, ভাই একটু মুছে দেয় এটা, হ্যাঁ, সাম্য অবস্থান মনে করেন এটা হচ্ছে 0 পজিশন, সেখান থেকে ও কতটুকু উঠছে, সে এখান থেকে উঠছে হচ্ছে 0.05 মিটার, ঠিক আছে, এখান থেকে এইটুকু উঠছে, আর ও কি হয়েছে, ও হচ্ছে 0.05 মিটার, মানে এইটুকু মনে করেন নেমে আসছে, ঠিক আছে, 0.05 মিটার নেমে আসছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখেন তো, সাম্য অবস্থান থেকে ও 0.05 মিটার উঠছে, তার মানে ওর বিভব শক্তি কত হয়েছে, এইচ এর মান কত, 0.05 মিটার, ঠিক আছে। আবার দেখেন তো ওর ক্ষেত্রে বিভব শক্তি কি হয়েছে, কমছে না, ওর ক্ষেত্রে কিন্তু বিভব শক্তি কমে গেছে, ঠিক আছে। এখন বিভব শক্তি কতটা কমছে সেটাও কিন্তু আমার বের করতে হবে, তাই না। তো বিভব শক্তি কতটা কমছে সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমি কি করব, m2 ইন্টু GH করব, ঠিক আছে, m2 ইন্টু GH যদি করি, আচ্ছা আপনার এইচ এর মান কত, 0.05, তো এইচই লিখলাম, ঠিক আছে। এখন দেখেন ওর বাড়তেছে আর ওর হচ্ছে বিভব শক্তি কমতেছে, এখন ওর যখন বিভব শক্তি বাড়ে তখন ওর গতি শক্তি কমে, আর হচ্ছে ভালোভাবে খেয়াল করেন দেখেন, ওর হচ্ছে আমি আরেকবার বলি, ভালো করে বলি, ওর হচ্ছে বিভব শক্তিটা বাড়তেছে, কারণ কি ওর হাইটটা উপরের দিকে উঠতেছে, আর ওর হচ্ছে বিভব শক্তিটা কি হচ্ছে, কমতেছে, ঠিক আছে। কমতেছে কিনা এটা আমাকে বলেন তো দেখি, এটা কি আপনাদের মাথায় গেছে কিনা, মানে ওর কি বিভব শক্তি আদৌ কমে নাকি ওর বিভব শক্তিটা অন্য কোনো পরিবর্তন ঘটে, আমাকে সেটা একটু বলেন তো কেউ দেখি। ইয়েস কি এস ভাইয়া, আমি না আসলে বুঝতেছি না আপনারা কেউ আমার সাথে আছেন কি না, কারণ হচ্ছে আমি কোনো কমেন্ট কিছু দেখতেছি না আসলে। আপনারা কি আছেন বা হচ্ছে কিছু বুঝতেছেন, গতিশক্তিতে রূপান্তরিত হবে, এই তো ভূপৃষ্ঠের নিচে গেছে, আচ্ছা হ্যাঁ ভূপৃষ্ঠের নিচে যায় নাই, মানে মনে করেন দুজনকে তো ঝুলায় রাখছি, ভূপৃষ্ঠের নিচে যায় নাই, উপরেই আছে, গতিশক্তিতে রূপান্তরিত হবে, বুঝি নাই এটা, হ্যাঁ ঠিক আছে, বোঝার কথাও না। তো এখন দেখেন ঘটনা হচ্ছে কি, ওর ক্ষেত্রে এটা হচ্ছে 0 অবস্থান না, তো ওর ক্ষেত্রে হচ্ছে যে হাইটটা হচ্ছে যে উপরের দিকে বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে সে, ঠিক আছে, তার মানে তার বিভব শক্তি গেইন করতেছে, আর ও যেহেতু নিচের দিকে আসতেছে তার মানে কি ওর বিভব শক্তি কি হচ্ছে আপনার হ্রাস পাচ্ছে, এটা আমরা বলতে পারি না। মানে ঘটনাটা চিন্তা করেন যে উপরের দিকে উঠলে মানে ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা কতটুকু সেটা তো আমি জানি না, কিন্তু উচ্চতা যদি হিসাব করি ওর বাড়তেছে, তার মানে ওর বিভব শক্তি লাভ করতেছে, মনে করেন ভূপৃষ্ঠ থেকে উচ্চতা জানেন x, তাহলে কি ওর বিভব শক্তি বাড়তেছে, আর হচ্ছে ওর কি হয়েছে, ওর এক্স এর মানটা কত হয়ে গেছে, কমে গেছে না, মানে আগে ছিল এইটুকু, এখন হচ্ছে এইখানে চলে আসছে, তার মানে ওর হাইট হচ্ছে এখন এইটুকু, তার মানে ওর বিভব শক্তি কমছে। আচ্ছা বিভব শক্তি কমলে সেটা কিসে রূপান্তরিত হয়, গতি শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। তাইলে এখন এই টোটাল ঘটনাটা কিন্তু একসাথে ঘটতেছে, ও যখন উঠতেছে ও তখন নামতেছে, তার মানে ওর যখন বিভব শক্তি লাভ হইতেছে ওর তখন বিভব শক্তি হ্রাস পাইতেছে, তার মানে টোটাল সিস্টেমটা যদি আমি একসাথে চিন্তা করি তাইলে এই বিভব শক্তিটা বৃদ্ধি পাইতেছে আর এই বিভব শক্তিটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে একই সাথে, তার মানে এখানে টোটাল বিভব শক্তির পরিবর্তন কতটুকু, মানে এই ঘটনাটা একটা ঘটনায় টোটাল বিভব শক্তির পরিবর্তন কিন্তু এইটা মাইনাস এইটা, আশা করি বুঝতে পারছেন। এবং এই যে বিভব শক্তির পরিবর্তনটা হইলো, এই বিভব শক্তির পরিবর্তন হয়ে কি হয়েছে, বিভব শক্তি পরিবর্তিত হয়ে গতি শক্তিতে রূপান্তরিত হয়, মানে শক্তি একরূপ থেকে অন্যরূপে ট্রান্সফার হচ্ছে। তো এটার মধ্যে টোটালটার কি হচ্ছে দেখেন তো, ওর যদি বেগ ভি হয় ওরও কিন্তু বেগ ভি, ঠিক আছে, তার মানে কি টোটালটার গতিশক্তি পরিবর্তন হচ্ছে একসাথে একটা ঘটনা কিন্তু, ঠিক আছে। তাহলে এই দুইটার এই যে এই বিভব শক্তির যে চেঞ্জটা বা বিভব শক্তির যে পতনটা বা বিভব শক্তির যে হ্রাস পাইলো, এই হ্রাস পাওয়ার ফলে কি হইলো আপনার পুরোটা গতিশক্তিতে রূপান্তরিত হলো, কার গতিশক্তি, ওর এবং ওর একই সাথে গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, তার মানে এখানে কি হবে হাফ mv² না গতিশক্তি, তাহলে দেখেন দুইজনে যেহেতু একই সাথে হয়েছে তার মানে কি হাফ ইন্টু m1 প্লাস
m2 ইন্টু ভি স্কোয়ার, দুইজনের কিন্তু বেগ সেম, ঠিক আছে। এইটা হচ্ছে আপনাদের ইকুয়েশন। তো এটা যদি ইকুয়েশন হয় তাহলে আপনাকে কি বলছে, বেগটা বের করতে বলছে না, আপনি জাস্ট এই ভিটা বের করে ফেলবেন। আপনাকে m1 m2 দেওয়া ছিল, এইচ এর মানও দেওয়া ছিল, m1 m2 দেওয়া ছিল, জি জি দেওয়া ছিল, তার মানে এখানে আননোন আর কিছু নেই, ভি দেওয়া ছিল, ঠিক, ভি বের করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার বলি, দেখেন ও উপরের দিকে উঠতেছে, তার মানে ওর কি বিভব শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, আর ও নিচের দিকে নামতেছে, তার মানে ওর কি বিভব শক্তিটা হ্রাস পাচ্ছে। যদি আমি ভূমি থেকে চিন্তা করি ওইভাবে, তাহলে দেখেন একটাই তো ঘটনা, ও উঠতেছে যখন ও নামতেছে, দুজন কিন্তু ইন্টারকানেক্টেড। ও যদি না নামতো ও কিন্তু উঠতে পারতো না, তাই না? তার মানে হচ্ছে টোটাল ঘটনাটার একসাথে কতটুকু বিভব শক্তির পরিবর্তন হয়েছে সেটা আমার নিতে হবে, এবং যতটুকু বিভব শক্তির পরিবর্তন হবে সেটা পরিবর্তন হয়ে কই যাবে, সেটা পরিবর্তনটা গতি শক্তিতে যাবে, ঠিক আছে। তাহলে বিভব শক্তির পরিবর্তন কত, ওর যে বাড়া অংশটা বিয়োগ হচ্ছে ওর কম অংশটা আমি করলাম, তাহলে হচ্ছে বিভব শক্তি কতটুকু পরিবর্তন হয়েছে সেটা বের করলাম, এবং সেই পরিবর্তনটা সমান কি, এইটুকু গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, তো এইটুকু থেকে কতটুকু গতিশক্তি পাবো সেটা করলাম। m1 + m2 কেন করলাম, কারণ দুইটা মিলে একটা ঘটনা, ঠিক আছে। ও নামলে ও উঠে, তার মানে ওর যদি নামতে হয় এটার বিরুদ্ধে ওর কাজ করতে হয়, তার মানে কি m1 + m2 হবে, কারণ এটার বিরুদ্ধে কাজ না করলে তো সে নিচে নামতে পারবে না, ঠিক আছে, বা সে ওই বেগটা অর্জন করবে না। এটা হচ্ছে ঘটনা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো বুঝতে পারলে আপনারা ভি এর মানটা বের করে ফেলেন, দেখি ভি এর মানটা কত আসে। বুঝছেন কিনা আমাকে জানান। বুঝেছি ভাইয়া, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, এই যে একজন লেখছেন বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, ভেরি গুড। এগুলোর কনসেপ্টগুলো কিন্তু খুব ছোট ছোট, ঠিক আছে, কিন্তু একটু বুঝতে হবে আর কি। আচ্ছা ভাইয়ারা আজকেও, হ্যাঁ কি বুঝেন নাই, m1 m2 কত, m1 হচ্ছে 2 কেজি আর m2 হচ্ছে 3 কেজি ছিল, ঠিক আছে। ভাইয়ার আজকে হচ্ছে পরীক্ষা আছে, আপনারা একটু আমাকে যদি 8:15 বেজে যায় আপনারা আমাকে মনে করায় দেবেন, আমার 8:30টায় পরীক্ষা, ঠিক আছে। আমি মুছে দিচ্ছি, আপনারা ভি এর মানটা বের করে ফেলেন, ঠিক আছে। আজকে আমাদের অনেকগুলো অঙ্ক বাকি আছে, এগুলো হচ্ছে এক্সট্রা টাইপের অঙ্ক, যদি একটু দেয় আর কি, সেই জন্য আমি করায় দিচ্ছি, নাও দিতে পারে কোনো দিন, তবে অ্যাডমিশনে আসে মাঝে মধ্যে, খুব ছোট ছোট অঙ্ক তো এগুলো দিয়ে অ্যাডমিশনে অঙ্ক করে স্যাররা মজা পায়। 0.44, হ্যাঁ হইতে পারে, আমি জানি না এটার উত্তর কত, আপনারা বের করেন, কয়েকজনের উত্তর বের হইলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা 0.44 আসছে একজনের, অন্য কেউ উত্তর দেন, উত্তর দিলে হচ্ছে বোঝা যাবে যে আসলে অঙ্কটা হয়েছে কিনা। আচ্ছা লাস্ট ক্লাসে আপনাদেরকে আমি কিছু অঙ্ক দিছিলাম, এর মধ্যে হচ্ছে যে অনেকের কিছু অঙ্কে সমস্যা হয়েছে, ঠিক আছে। তো একটা অঙ্কে আমি দেখলাম যে অনেকে অঙ্কটা ভুল করছেন। এটা হচ্ছে কি, কোনো একটা বস্তুকে আমি হচ্ছে যে আপনার এই উচ্চতায় কোনো একটা বস্তু ছিল, ঠিক আছে। আমি অঙ্কটা আরেকবার দেখাই। এই উচ্চতায় কোনো একটা বস্তু ছিল, তো আমরা বলছি যে উপর থেকে বস্তুটাকে আমরা কি করছি, ছেড়ে দিছি। তো উপর থেকে বস্তুটাকে যখন ছেড়ে দিছি তখন কোন অবস্থায় গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে, ঠিক আছে। কোন অবস্থায় গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে, এটা একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই প্রশ্নটা আপনার ইঞ্জিনিয়ারিংও আসে, এই প্রশ্নটা আপনার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনও আসে, ইভেন এটা চাইলে আপনাদের মেডিকেলের প্রশ্ন দিতে পারবে যদি চায় আর কি, খুবই সহজ অঙ্ক তো সেই জন্য। তো এখন কিন্তু কনসেপচুয়াল, দেখেন কি বলছে, এই উচ্চতায় একটা বস্তু ছিল, তাকে আমি এই উচ্চতা থেকে ফেলে দিছি, তো ফেলে দেওয়ার পরে কি হবে দেখেন তো, তার এইখানে যখন ছিল টোটালটা বিভব শক্তি, তো বিভব শক্তির আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তর হবে এবং একদম এই জায়গায় এসে পুরোটা গতিশক্তিতে হয়ে যাবে। তো এখন বলছে যে এমন একটা পজিশন আছে, মনে করেন এটা হচ্ছে সেই পজিশন, ভূমি থেকে এক্স উচ্চতা আমি ধরে নিলাম, ঠিক আছে। এই পজিশনে গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে, তো আমাকে এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে, যে কোন অবস্থানে গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে কোন একটা বস্তুকে এই উচ্চতা থেকে ছেড়ে দিলে। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছেন। তো এখন দেখেন, আমরা ধরে নিছি এক্স উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে। তো প্রশ্নের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, কে কার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। দেখেন তো, গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে, ঠিক আছে। তার মানে স্থিতিশক্তি যদি 2 হয়, গতিশক্তি কত হবে, 1 হবে। স্থিতিশক্তি যদি 4 হয়, গতিশক্তি কি হবে, 2 হবে। স্থিতিশক্তি 6 হলে গতিশক্তি হবে 3 হবে, কারণ কি গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে, ঠিক আছে। তাহলে দেখেন তো কে ডিপেন্ডেন্ট, আমি যদি স্থিতিশক্তি জানি অটোমেটিক্যালি আমি গতিশক্তি জানবো, কারণ আমাকে এই সম্পর্কটা দেওয়া আছে। স্থিতিশক্তি জানলে অটোমেটিক্যালি গতিশক্তিটা জানবো, তাই না। তাইলে এখন আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে এই জায়গায় যে স্থিতিশক্তি বা বিভব শক্তি বা ইউ, সেই ইউর ভ্যালুটা বের করা। তো ইউর ভ্যালু কিন্তু বের করা একদম সহজ, এর ইউর ভ্যালু কত, mg(x), ঠিক আছে। তো এখন বলছে কি গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক। তো এই জায়গায় যদি আপনার এটা কি
এটা হচ্ছে বিভব শক্তি, তাহলে আপনার গতিশক্তি কত হবে? এটার অর্ধেক হবে, তার মানে কি হাফ অফ mgx। এটা হচ্ছে এই জায়গার আপনার গতিশক্তি। আশা করি বুঝতে পারছেন। এই পয়েন্টের গতিশক্তি বের করলাম আর হচ্ছে কি স্থিতিশক্তি বের করলাম, ঠিক আছে? আচ্ছা, এটা স্থিতিশক্তি, এটা গতিশক্তি। তো এখন দেখেন এই পয়েন্টে তাহলে টোটাল শক্তি কত? ইউ প্লাস কে ইকুয়াল টু কত? mgx প্লাস হাফ অফ mgx। এটা হচ্ছে এই পয়েন্টের টোটাল শক্তি। তো টোটাল শক্তিও জানলাম আমরা। তাহলে এখন দেখেন টোটাল শক্তিটা কি? এই পয়েন্টের টোটাল যে শক্তি, এই পয়েন্টের টোটাল যে শক্তি, এই পয়েন্টের টোটাল যে শক্তি, সব পয়েন্টের গতিশক্তি কি মানে টোটাল শক্তি কি সমান। তাহলে এই হাইটটা দেওয়া আছে না, তাইলে এই জায়গার টোটাল শক্তিটা কি? এটা সমান হবে। তো এই জায়গার টোটাল শক্তিটা কিন্তু বিভব শক্তি, তার মানে কি mgh। আশা করি বুঝতে পারছেন। দেখেন সব জায়গা থেকে mg কেটে দিলাম, তাহলে আমার কি থাকলো? x প্লাস হাফ অফ x, ঠিক আছে? তার মানে কি 3/2x ইকুয়াল টু h। তার মানে অতএব আপনার তো x এর ভ্যালু বের করতে বলছে, অতএব x ইকুয়াল টু 2h/3। আশা করি যাদের অঙ্কটা ভুল হয়েছে তারা আশা করি এখন বুঝতে পারছেন। বুঝতে পারলে ভাইকে জানাই দিন যে ভাই বুঝতে পারছি, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু খুব সহজ, এবং এই অঙ্কটা ঢাকা ইউনিভার্সিটির মানে খুবই ফেভারিট, ঢাকা ইউনিভার্সিটির স্যারদের খুবই ফেভারিট, তারা প্রায় এই অঙ্কটা দেয়, ঠিক আছে? তো আশা করি বুঝছেন। বুঝলে আমাকে জানান যে ভাইয়া প্রসিড করেন, আমি প্রসিড করবো ইনশাল্লাহ। সুলতানা 0.44, হ্যাঁ ঠিক আছে, আগের বারের কয়েকজনের মানে 0.44 আসছে, ঠিক আছে ভাই। আপনারা কি বুঝতে পারছেন? আমাকে একটু জানান। আমার মনে হচ্ছে নেটটা একটু স্লো নাকি। মাইনাস আসে কেন বাম পক্ষে? কিসে মাইনাস আসতেছে ভাইয়া? আগের অঙ্কে মাইনাস তো আসার কথা না, ভালো করে দেখেন। বুঝতে পারছি ভাইয়া, একজন বলছেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া সামনের দিকে যাব। আরেকটা অঙ্ক ছিল, ওই বালকের একটা অঙ্ক, সেটা নিয়ে আপনাদের সমস্যা হয়েছিল। দাঁড়ান আমি প্রশ্নটা বের করি। প্রশ্নটা ছিল এমন যে একজন বালক এবং একজন লোক একত্রে দৌড়াচ্ছেন, ঠিক আছে? তো বালকের ভর হচ্ছে লোকটার ভরের অর্ধেক, ঠিক আছে? তার মানে লোকটার ভর যদি m হয়, বালকের ভর ছিল এই লোকটার ভরের অর্ধেক, হাফ অফ m। তারপর মনে করেন বালকের ভরটা m ইকুয়াল টু কি হাফ অফ m। আচ্ছা, তারপরে কি লোকটার গতিশক্তি বালকটার গতিশক্তির অর্ধেক, ঠিক আছে? আচ্ছা, আর লোকটা যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তাহলে তার গতিশক্তি বালকটির গতিশক্তি সমান হয়। এদের আদিবেগ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা লোকটার ভর ধরে নিলাম, তারপরে লোকটার বেগ ধরে নিলাম v1, তাহলে বালকটার বেগ ধরে নিই v2, ঠিক আছে? আবার আমাকে সম্পর্ক কি বলছে যে লোকটার যেই ভর সেটা হচ্ছে মানে বালকটার যেই ভর সেটা হচ্ছে লোকটার ভরের অর্ধেক, এটা বলছে। আবার একটা জিনিস বলছে লোকটার যেই গতিশক্তি, লোকটার গতিশক্তি কত? হাফ m v1 স্কোয়ার, বালকটার গতিশক্তির অর্ধেক, ঠিক আছে? তো বালকটার গতিশক্তি কত? হাফ অফ m v2 স্কোয়ার। এবং আমাকে প্রশ্ন অনুসারে বলছে কি লোকটার গতিশক্তিটা বালকটার গতিশক্তির অর্ধেক, মানে ওর যেই গতিশক্তি হচ্ছে সেটা এর গতিশক্তির কি অর্ধেক, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এটা v2 হলে ওর গতিশক্তি হচ্ছে হাফ m v2 স্কোয়ার, আর v1 হলে ওর আদি গতিশক্তি হচ্ছে হাফ m v1 স্কোয়ার। তো এখন বলছে যে লোকটার গতিশক্তি বালকটার গতিশক্তির অর্ধেক, এটা হচ্ছে একটা সম্পর্ক দেওয়া আছে, ঠিক আছে? তো আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। এবং আরেকটা পয়েন্ট আপনাকে বলা আছে যে লোকটি যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন, অর্থাৎ এই v1 এর মান যদি 1 বৃদ্ধি পায়, v1 এর মান যদি 1 বাড়ে, তার মানে তার গতিশক্তি কত হয়? হাফ বড় m v1 প্লাস 1 হোল স্কোয়ার। লোকটা যদি তার গতিশক্তি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তবে তার গতিশক্তিটা বালকটার গতিশক্তি সমান হয়। বালকের গতিশক্তি ছিল এইটা, তাহলে এটা সমান হবে, ঠিক আছে? হাফ m v2 স্কোয়ার। আচ্ছা, সবাইকে আমি কোশ্চেনটা আরেকবার বুঝিয়ে দিই। একটা লোক এবং একজন বালক একত্রে দৌড়াচ্ছিলেন, লোকটার যেই ভর, ঠিক আছে, সেটা হচ্ছে, আচ্ছা বালকটার যেই ভর সেটা হচ্ছে লোকটার ভরের অর্ধেক। তো সেটা ভাই লিখলাম যে বালকের ভর যদি m হয় সেটা লোকটার ভরের অর্ধেক, এটা আপনাকে প্রশ্নে দেওয়া আছে। তারপরে বলছে যে লোকটার যেই গতিশক্তি সেটা হচ্ছে বালকটার গতিশক্তির অর্ধেক। তো এখন আমি ধরে নিলাম লোকটার বেগ হচ্ছে v1, তাহলে ওর গতিশক্তি হচ্ছে এত, বালকটার বেগ হচ্ছে v2, তাহলে ওর গতিশক্তি হচ্ছে এত, তাহলে লোকটার যেই গতিশক্তি সেটা বালকটার গতিশক্তির কি অর্ধেক। তো আমি সেটাই লিখলাম এখানে, জাস্ট ইকুয়েশনটা দ্বারা করালাম। তারপরে আপনাকে বলছে
যে লোকটার বেগকে যদি আমি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করি, অর্থাৎ v1 + 1 হয়, তাহলে তার যেই গতিশক্তি হবে, গতিশক্তি কত হবে, হাফ ইন্টু m ইন্টু v1 + 1 হোল স্কয়ার। তার যেই গতিশক্তি হবে সেটা বালকটার যেই গতিশক্তিটা ছিল সেটা সমান হবে। তো আমি এই দুটো লিখলাম, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন দেখেন ভাইয়া একটু জিনিসটা ক্লিয়ার করি। এই দুইটা ইকুয়েশন নিয়ে আমরা মেইনলি কাজ করব, ঠিক আছে? তো দেখি এই দুইটা ইকুয়েশন নিয়ে কিভাবে কাজ করে। আমাকে আচ্ছা, আমার প্রশ্ন বলছে কি তাদের উভয়ের আদিবেগ কত। তা আদিবেগ লোকটার ক্ষেত্রে আমি ধরে নিছিলাম কি, লোকটার ক্ষেত্রে আমি ধরে নিছিলাম v1, আর ওর ক্ষেত্রে আমি ধরে নিছিলাম কি v2। তো এই যে এগুলা দিয়ে কিন্তু কাজ করছি। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে একটা সম্পর্ক বের করি। দেখেন m = কি, হাফ অফ m না? তো এখন দেখেন এটা তো লোকটার, তার মানে এটা হচ্ছে বড় হাতের m হবে, ঠিক আছে? আর এটা তো বালকের। তো বালকের mটাকে আমরা কিসে পরিবর্তন করতে পারি? এই ইকুয়েশনটা ভাই সাইডে লিখে রাখি, m v1 + 1 হোল স্কয়ার = হাফ m v2 স্কয়ার। তো এখন দেখেন হাফ m v1 স্কয়ার = হাফ ইন্টু হাফ, এই m কি, m = কি, হাফ অফ m না? তার মানে হাফ অফ m, আরেকটা হাফ চলে আসছে, ঠিক আছে, v2 স্কয়ার। তো এখন দেখেন এই পাশে হাফ m আছে, এই পাশে হাফ m আছে, কাইটা দিলাম। তাহলে এখন দেখেন v1 স্কয়ার = কত, v2 স্কয়ার বাই 2 দুগুণা কত, 4, ঠিক আছে? তার মানে v1 = কত, v1 = v2/2, ঠিক আছে? আমরা খালি পজিটিভ ভ্যালুটা নিব, ঠিক আছে? তো এটা করলাম। তো এটা করার পর আমরা অলরেডি আরেকটা সম্পর্ক পেয়ে গেলাম। কি সম্পর্ক পেলাম? v1 = v2/2। আশা করি সবাই বুঝতে পারছেন এটা কিভাবে হয়েছে। হ্যাঁ, তো এখন দেখেন, এখন আমরা এই ইকুয়েশনে আসি, ঠিক আছে? এই ইকুয়েশনে যদি আমরা এখন আসি, এই ইকুয়েশনে আমরা মানগুলা বসাই, ঠিক আছে? মান বসাইলে কি পাবো দেখেন, হাফ অফ m v1 + 1 হোল স্কয়ার, আর এটা হাফ অফ, এই m এর ভ্যালু কি, m এর ভ্যালু হচ্ছে হাফ অফ বড় m, হাফ অফ বড় m ইন্টু v2 স্কয়ার, ঠিক আছে? তাহলে এই হাফ অফ বড় m, হাফ অফ বড় m কেটে দিলাম, ক্যাপিটাল m কে কেটে দিলাম, v1 + 1 স্কয়ার আর হচ্ছে কত, v2 স্কয়ার/2। এই তো ঘটনা, v2 স্কয়ার/2। আশা করি ঠিক আছে এই পর্যন্ত। সবাই কি বুঝতে পারতেছেন কি করছি? আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে ভাইয়া এগিয়ে যাই আরেকটু। হ্যাঁ, তো এখন দেখেন এটাকে কি করা যায়, এটাকে হচ্ছে আমরা যদি রুট করে দিই দুই পাশে, তাহলে কত, v1 + 1 ডিভাইডেড বাই v2 বাই কত আসতেছে, √2 আসতেছে। হ্যাঁ, তো এখন আমরা v1 বা v2 একটা আগে বের করলেই হচ্ছে। এখন দেখেন আমরা কিন্তু এখান থেকে কি জানি, v1 = v2/2, ঠিক আছে? v1 = কি, v2/2। তো আমরা v1 বা v2 যে কোনো একটাকে চেঞ্জ করে দিলেই হচ্ছে। তো কাকে চেঞ্জ করবো, v2 কে চেঞ্জ করি প্রথমে। হ্যাঁ, v2 = কত, 2v1, v2 = 2v1। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি v2 = 2v1, ঠিক আছে? তাহলে v2 এর জায়গায় হচ্ছে 2v1 বসাবো, v1 + 1 v2 = 2v1 ডিভাইডেড বাই √2, ঠিক আছে? আবার উপরে কি 2/√2 করলে কত, √2, ঠিক আছে, √2v1। তাহলে এখন দেখেন, তাহলে v1 + 1 = √2v1, ঠিক আছে? তো এখন এটাকে এই পাশে নিয়ে আসি, v1 - √2v1 = -1, কেমন? তাহলে আপনার এখান থেকে v1 যদি কমন নিয়ে ফেলেন, v1 যদি কমন নেই তাহলে কি 1 - √2 ডিভাইডেড =-1। তাহলে এখান থেকে আপনি v1 এর মানটা বের করে ফেলেন। v1 এর মান কত, -1/1 - √2, ঠিক আছে? তো v1 যদি জানেন, তারপরে v2টা বের করে ফেলবেন কিভাবে, v2 = কত, 2v1, মানে এটার ভ্যালুটা এখানে বসাবেন, মান বের হয়ে যাবে। আপনারা কি অঙ্কটা পুরোপুরি বুঝতে পারছেন কিনা সেটা আমাকে জানান, এবং এই উত্তরটা বের করে আমাকে দেখান, দেখি আপনাদের উত্তর হয় কিনা। দেখি ভাইয়েরা আছেন কিনা আমার সাথে। v2 0.196 হয় কিনা, v2 দেখি। এখানে আমি উত্তর লিখে রাখার কথা, কোথাও উত্তর কি লেখা আছে? v2 এর মান মেবি 2.4 হবে, আর v1 এর মান মেবি 4.83 হবে, ঠিক আছে? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, মানগুলো কি বের করছেন? মানে আমার এটা হয়েছে কিনা এটাও একটু দেখেন। খালি নিজেরা পারলে হবে, ভাইয়াকেও তো একটু শিখাইতে হবে, বা ভাইয়ের ক্যালকুলেশনটা একটু করে দিতে হবে। জি ভাইয়া বুঝেছি, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু রেসপন্স করেন, তাহলে ভালো লাগবে। মান বের করছেন নাকি? মান তো বের করতেছেন না কেউ। একজন বলছে 2.41 আর 4.84, এটা মনে হয় আগেই বের করে ফেলছেন।
তো আচ্ছা যাই হোক, হ্যাঁ 2.41 4.82 ঠিক আছে ভাইয়া। তাহলে অঙ্কটা এইভাবেই হয়েছে। আশা করি পুরো অঙ্কটা বুঝতে পারছেন। আপনারা অনেকেই এই জায়গাটা খালি রাখছিলেন, আমাকে বলছেন যে ভাইয়া এটা হচ্ছে না, তো করে দিলাম। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ আচ্ছা, আপনাদের স্প্রিংয়ের একটা অঙ্কে সমস্যা ছিল, সেই অঙ্কটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন মিলছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো এখন দেখেন, আপনাদের স্প্রিংয়ের একটা অঙ্ক ছিল, সেই অঙ্কটা আবার করি আমরা। হ্যাঁ, স্প্রিংয়ের একটা অঙ্ক ছিল যে একটি স্প্রিংয়ের এক প্রান্ত একটা কাঠামোর সাথে বেঁধে অপর প্রান্ত 0.5 কেজি ভরের একটি ওজন ঝুলিয়ে দিলে স্প্রিংটি 1 সেন্টিমিটার প্রসারিত হয়। আচ্ছা, স্প্রিংয়ের এক প্রান্ত হচ্ছে একটা কাঠামোর সাথে আমি বাঁধছি, বাঁধার পরে অপর প্রান্তে কি করছি 0.5 কেজি, আগে তো এরকম ছিল, এটা সাম্যাবস্থায় ছিল, তারপরে কি করলাম এটার সাথে 0.5 কেজি একটা ভর যুক্ত করে দিছিলাম। ঠিক আছে, এম কত 0.5 কেজি, এই ভরটা যুক্ত করার ফলে সে কি হলো, আদি অবস্থা থেকে প্রসারিত হয়ে গেল না? কতটুকু প্রসারিত হয়েছে? 1 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। ঠিক আছে, 1 সেন্টিমিটার, এটুকু হচ্ছে মনে করেন 1 সেন্টিমিটার। আচ্ছা, তা এখন বলছে, প্রথম প্রশ্নটা ছিল এরকম, আপনারা সবাই করে ফেলেন এখন, স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং ধ্রুবক কে 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 এর মান কত? দ্বিতীয় প্রশ্ন ছিল যে স্প্রিংটিকে 1.5 সেন্টিমিটার প্রসারিত করলে বস্তুটির উপর স্প্রিং কি পরিমাণ বল প্রয়োগ করে? তার মানে 1.5 সেন্টিমিটার যদি প্রসারিত করি, তাহলে বস্তুর উপর স্প্রিং দ্বারা যে বলটা প্রযুক্ত হবে সেই বল এফ এর মান, মানে স্প্রিং দ্বারা প্রযুক্ত বলের মান কত? ঠিক আছে, এটা জানতে চাইছে। আর 3 নম্বর পয়েন্ট আপনার ছিল হচ্ছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্প্রিংটির 1.5 সেন্টিমিটার প্রসারণের ফলে বস্তুটির উপর স্প্রিংয়ের কৃত কাজ কত হবে? এই যে 1.5 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, এটার ফলে স্প্রিং দ্বারা যে কৃত কাজ সেটা কত? ঠিক আছে, তারপর বলছে কি 1.5 সেন্টিমিটার অবস্থান থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে আবার 1.2 সেন্টিমিটার সংকুচিত করতে টোটাল কাজ কত? প্রথম হচ্ছে 1.5 সেন্টিমিটার যে প্রসারিত হয়েছিল সেটাকে আপনি কি করলেন, স্বাভাবিক অবস্থায় আনবেন। ঠিক আছে, তারপরে সেই স্বাভাবিক অবস্থা থেকে আবার জিনিসটাকে 1.2 সেন্টিমিটার সংকুচিত করবেন। ঠিক আছে, সমস্যাটা হয়েছে মেনলি এই জায়গায়। তো সংকুচিত করলে টোটাল কাজ কত হবে? ঠিক আছে, টোটাল কাজ কত হবে? কাজ কত? এই 4টা প্রশ্ন দিছি, এই 4টা প্রশ্ন পারলে স্প্রিংয়ের ম্যাক্সিমাম অঙ্ক শেষ। তো একটু দ্রুত সবাই কি এর মান বের করে ফেলেন। 1.5 সেন্টিমিটার প্রসারিত হইলে আপনার বলের মানটা কত সেটা বের করে ফেলেন, ভাইয়াকে দ্রুত জানান। ঠিক আছে, দেখি সবাই প্রশ্নটা বুঝছেন কিনা। কেউ যদি কিছু না বুঝেন আমাকে জানান, আর যারা বুঝছেন তারা দ্রুত অঙ্কটা করে ফেলেন। v1 = 2.41। হ্যাঁ ভাই, ভেরি গুড, হয়েছে। আপনারা কি ভাইয়ের সাথে আছেন? থাকলে একটু জানান দিন। লাইভটা অনেক স্লো দেখা যাচ্ছে। আচ্ছা, কে এর মান আসছে হচ্ছে 326.667। কে এর মান 326.667। আচ্ছা, কে এর মানটা আপনারা কিভাবে বের করবেন? কে কি স্প্রিং ধ্রুবক না? স্প্রিং ধ্রুবক কে এর মান আমরা কিভাবে বের করব? আমরা জানি কি F = kx, ঠিক না? মাইনাস kx জানি, তো মাইনাসটা আপাতত ইগনোর করতেছি, শুধু কে এর মানটা বের করব। k = কত? F/x। তো f এর মান কত? f এর মানটা হচ্ছে কে দিচ্ছে, এখানে f মানে হচ্ছে বল, স্প্রিং এর উপর কে বল দিচ্ছে? এই যে বস্তুটাকে ঝুলাইছি, বস্তু কর্তৃক প্রযুক্ত বল নিচের দিকে, এই বলটা ক্রিয়াশীল, তার মানে বল কি? W = mg = f। তার মানে আপনার mg, m এর মান কত? 0.5 * g এর মান কত? 9.8। এবং এই mg দেওয়ার ফলে আপনার সরণ কতটুকু হয়েছে? 1 সেন্টিমিটার। ঠিক আছে, 1 সেন্টিমিটার সরণ হয়েছে। তো আপনাকে এটাকে মিটারে নিতে হবে। 1 * কত? 10⁻² মিটার। ঠিক আছে, তো এটা করলে আপনি হচ্ছে কে এর মান পাবেন। কে এর মান 366 আসছে একজনের, বলতেছে। দেখেন তো সবাই ঠিক আছে কিনা, আরো 2-1 জনের কাছ থেকে দেখি। কে এর মান 50 আসছে। হাই হাই, কি বলে, উল্টাপাল্টা কেন? 4 নম্বর ম্যাথটা বলেন আরেকবার। হ্যাঁ ভাই বলবো, সমস্যা নেই। এই বাচ্চারা কাজের মান বের করে ফেলছে সবাই। কাজের মানে ভুল আছে, আমি আবার বলতেছি, একটা জায়গায় ভুল করছেন সবাই, সেটা ক্লিয়ার। এই কে এর মান কিন্তু ভুল আসছে।
0.5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 10 ইনভার্স 2 মিটার। মিটারে নিয়ে কিন্তু কাজ করতে হবে। আপনারা কিভাবে কাজ করতেছেন আমি জানি না, আপনারা দ্রুত করেন দেখি। কে এর মান 490 নিউটন পার মিটার। হ্যাঁ, আমি এক্সাক্ট উত্তরটা পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছেন কে এর মানটা কিভাবে বের হয়েছে, ঠিক আছে, নিউটন পার মিটার। তো এখন দেখেন দ্বিতীয় প্রশ্নে কি বলছে। দ্বিতীয় প্রশ্ন বলছে স্প্রিংটাকে আমি 1.5 সেন্টিমিটার প্রসারিত করব, তার ফলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত। ঠিক আছে, স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত, তা আমরা কি জানি আপনার আচ্ছা ও না সরি, স্প্রিং বল দ্বারা কৃত কাজ না, স্প্রিং বলটা কত সেটা জানতে চাইছে। যে 1.5 সেন্টিমিটার প্রসারিত করতে হলে এই বলটা কত দিতে হবে সেটা। তা আমরা কি জানি Fs = kx। তো আমাকে খালি বলটা নির্ণয় করতে বলছে। তো বলের দিক আর সরণের দিক বিপরীত হওয়ার কারণে এটা মাইনাস হয়। তো আমার এটা দরকার নেই, আমার খালি মানটা দরকার, মানটা আমি বের করি। হ্যাঁ, তো মানের জন্য আমি কি জানি, একটা স্প্রিংয়ের যেহেতু উপাদান নির্দিষ্ট তার মানে তার স্প্রিং ধ্রুবক কিন্তু নির্দিষ্ট। তার মানে মানটা কত, কে এর মান হচ্ছে 490 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 1.5 সেন্টিমিটার। তার মানে 1.5 ইন্টু 10 ইনভার্স 2, এটাকে মিটারে নিয়ে গেছি। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করে ফেলেন, তাহলে 2 নম্বরটার উত্তর পেয়ে যাবেন। দ্রুত, একটু দ্রুত করে ফেলেন সবাই ভাইয়া, দেখি এফএস এর মান কত আসে আপনাদের। 7.35। ভেরি গুড, পরের অঙ্কটা করে ফেলেন। 7.35 নিউটন, আশা করি সবার হয়েছে। পরের অঙ্কটা হচ্ছে 1.5 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত। তা আমরা কি জানি যে আপনার কৃত কাজ কি, স্প্রিং দ্বারা কৃত কাজ W = হাফ kx², তাই না। তাহলে হাফ ইন্টু কে এর মান 490 দেওয়া আছে, ইন্টু কতটুকু প্রসারিত করছি, এক্স এর মান 1.5, তার মানে 1.5 ইন্টু 10 ইনভার্স 2 স্কোয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসারিত করতে টোটাল যে কাজটা সেটা। এবার হচ্ছে যে আমরা আসলে যেই কারণে এই অঙ্কে আসি সেই কারণটা বের করা। হ্যাঁ, মানে হচ্ছে ওই 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা আপনাদেরকে আমি আগের বার বলছিলাম বাড়ির কাজ ছিল, যোগ করতে বলছিলাম, কিন্তু আপনারা কিছু বেসিক মিস করে ফেলছেন 4 নম্বরে যোগ করার সময়। তো ভাইয়া আস্তে আস্তে মুছতেছি, 4 নম্বর অঙ্কটাই থাকবে শুধু। এটা কি আপনাদের বের হয়েছে কিনা আমাকে একটু জানান যে ভাইয়া উত্তর কত, আমি উত্তরটা মিলিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভাইয়া x = 1.5 হবে না। প্রথম অঙ্ক যেটা মানে কে এর মান যখন, তখন তো আপনাকে x = 1.5 বলা নাই, দ্বিতীয় অঙ্কে x = 1.5 বলা ছিল। প্রথম অঙ্কে কি বলছে, প্রথম অঙ্কে খালি আমাকে উদ্দীপক দিছিল, সেখানে x = 1.5 হবে না। আশা করি বুঝতে পারছেন। প্রথম অঙ্কটা হচ্ছে উদ্দীপক থেকে আসছে যে 1 সেন্টিমিটার প্রসারিত হয়েছে এত কেজি ভর ঝুলানোর ফলে। আর দ্বিতীয় অঙ্ক থেকে আমি তো মুছে ফেললাম, এখন দ্বিতীয় অঙ্ক থেকে কিন্তু ভাই বলছিলাম যে 1.5 সেন্টিমিটার প্রসারিত হলে কি হবে, এত হলে কি হবে, অত হলে কি হবে, কিন্তু প্রথমটা কিন্তু বলিনি, প্রথমটা উদ্দীপক থেকে বের করবো এই জন্য। ঠিক আছে, আচ্ছা কত আসছে, 0.55 জুল। ঠিক আছে, হয়েছে। 490 তো এফ এর মান, 490 এফ এর মান কেন হবে, এফ এর মান হচ্ছে 7.35 নিউটন। ঠিক আছে, আচ্ছা এটা মনে হয় 0.05 কত, 05 কত বললেন, 055 জুল। এটার উত্তর এটাই। ঠিক আছে, 490 হবে না, 490 হচ্ছে আপনার কে এর মান, কে = f/x, সেখান থেকে আমরা বের করছি। ঠিক আছে ভাই, একটু দ্রুত করার চেষ্টা করতেছি, বুঝছেন অনেকগুলো অঙ্ক আছে তো। হ্যাঁ ঠিক আছে, সবাই অনেকেরই হয়ে গেছে, ধন্যবাদ। আবার 5.5 জুল কার আসলো, এই যে বারবার খালি ভুল করতেছেন, 5.5 জুল না, এটা অন্য কিছু বের করছেন আপনি। আচ্ছা, তো হাফ kx²। আচ্ছা হ্যাঁ, এখন দেখেন এখনকার যেই অঙ্কটা সেটা নিয়ে হচ্ছে আমাদের অনেক ঝামেলা হয়েছে। মানে ঝামেলা হয়েছে বলতে কি, আমি পোস্টও করছি এটা নিয়ে, আপনারা তারপরেও অনেকে ধরতে পারছেন, অনেকে ধরতে পারেন নাই। তো যারা ধরতে পারেন নাই তাদের জন্যই মূলত এখন বলা। ঠিক আছে, আবার যারা ধরতে পারছেন তারাও ক্যালকুলেশনে ভুল করছেন, কেউই পারফেক্ট ক্যালকুলেশন করেন নাই আমি দেখলাম। এখন দেখেন স্প্রিংটা স্বাভাবিক অবস্থান হচ্ছে এইটা, এটাকে এই জন্য 0 অবস্থান ধরলাম। ঠিক আছে, তো এখন দেখেন স্প্রিংটাকে 1.5 সেন্টিমিটার প্রথমে আমি কি করলাম, প্রসারণ করলাম। ঠিক আছে, ওই ওজনটা দিয়ে কি করলাম, 1.5 সেন্টিমিটার প্রসারণ করলাম, তার মানে এইটুকু হচ্ছে কি তার প্রসারণ। ঠিক আছে, তারপরে আমি বলছি কি, আচ্ছা প্রথমে এটা প্রসারিত করছি, এখন শেষ, এটা আগের অঙ্ক পর্যন্ত গেছে, আগের অঙ্ক পর্যন্ত আমি প্রসারিত করছি। এখন পরের অঙ্ক যখন আসছি তখন সে বলছে কি 1.5 সেন্টিমিটার ফার্স্টে স্বাভাবিকভাবে তাকে আমি কি করব, সাম্য অবস্থায় নিয়ে যাব বা স্বাভাবিক অবস্থায় নিয়ে যাব। তার মানে সে যদি আগের অঙ্কে 1.5 সেন্টিমিটার প্রসারিত হয়ে থাকে, তাহলে এখানে তাকে আমার কি করতে হবে, সংকোচন করতে হবে না। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, কনসেপ্টের সমস্যাটা হয়েছে আপনাদের এখানে।
আমরা বল দিছিলাম কি W = mg নিচের দিকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার দ্বারা প্রযুক্ত বল বা এজেন্ট দ্বারা প্রযুক্ত বল, ঠিক আছে, বা বস্তু দ্বারা প্রযুক্ত বল। কিন্তু আমরা এখানে কার জন্য হিসাব করতেছি? আমরা কিন্তু স্প্রিং এর জন্য হিসাব করতেছি বা স্প্রিং বলের জন্য। স্প্রিং বলটা কি সবসময় এজেন্টের বলের বিপরীত দিকে না? এজেন্টের বলের বিপরীত দিকে হওয়ার কারণেই কিন্তু F সমানুপাতিক -x, ঠিক আছে। এই যে এটা স্প্রিং বল, হ্যাঁ, তার মানে স্প্রিং বলটা হচ্ছে এই দিকে, স্প্রিং বলটা এই দিকে, আমার সরণ হচ্ছে এই দিকে, ঠিক আছে। তার মানে কি বল আর সরণের দিক কিন্তু বিপরীত, এটা কিন্তু মাথায় রাখবেন এখানে, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখেন এটা হচ্ছে যখন আমি প্রসারণ করব, মানে এই যে এই বলটা দিয়ে টানবো, তখন হচ্ছে কি বল আর সরণের দিক ভিন্ন দিক। কিন্তু যখন আমি এই দিক থেকে এদিকে ছেড়ে দিব, তাকে মানে ছেড়ে দিলাম, যে 1.5 সেন্টিমিটার প্রসারিত করছি, তারপর ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর সে যখন স্বাভাবিক অবস্থায় যাবে তখন কেন যাবে? কারণ হচ্ছে এই যে এফএসটা আছে না, এফএসটা হচ্ছে এইদিকে ভিতরের দিকে ক্রিয়াশীল, সেই জন্য তার এইদিকে সরণ হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, তার কাজটা এফ আর এস মানে এফএস এর ফলে তার যে কাজটা, সেই কাজটা হচ্ছে এদিকে কি হবে, পজিটিভ হবে। এটা কিন্তু মনে রাখবেন যে বল আর সরণের দিক কিন্তু এদিকে একই দিক, সেই জন্য কি পজিটিভ। এখন ভুলটা করেছে সেটা বলি। ভুলটা হচ্ছে আপনাদের যে এখান থেকে দেখেন, এই অংশটা আশা করি সবাই বুঝছেন যে স্বাভাবিক অবস্থায় নিতে কাজটার অবস্থা কি হবে, কেন পজিটিভ হবে সেটা আশা করি বুঝতে পারছেন, যে এই অংশে ডব্লিউ যেটা আসবে সেটা আপনাদের পজিটিভ হবে। তো এখন এটা দেখেন 1.2 সেন্টিমিটার যদি সংকুচিত করি, 1.2 সেন্টিমিটার যখন সংকুচিত করতেছি, তখন কি আর স্প্রিং তার নিজের এই এফএস দ্বারা কি সংকুচিত করবে? না, তখন কি করতে হবে, আপনাকে বাহির থেকে আবার ফোর্স দিতে হবে। তার মানে এজেন্ট দ্বারা আপনাকে ফোর্স দিতে হবে। এজেন্ট দ্বারা ফোর্স আপনি এদিকে না দিলে কোনোদিনও স্প্রিং অটোমেটিক্যালি এটা সংকুচিত হবে না। তাহলে এজেন্ট দ্বারা হচ্ছে যে আমি এদিকে দিচ্ছি, ঠিক আছে, এজেন্ট দ্বারা কি দিচ্ছি, ফোর্সটা এদিকে দিচ্ছি, এবং সরণও কি হচ্ছে, এদিকে হচ্ছে। কিন্তু আমাকে কি বলছে, আমাকে কিন্তু অঙ্কে বলে দিচ্ছে যে আপনার টোটাল কাজ কত। তো আমি টোটাল কাজ যখন করব, তখন আমি যে কোনো একটা বলের জন্য কাজ বের করব। এখানে যদি আমি এফএস বা স্প্রিং বলের জন্য কাজ বের করি, এখানেও আমার এফএস এর জন্যই কাজ বের করতে হবে। আমি এখানে এফএস এর জন্য করলাম, এখানে এফ এর জন্য করলাম, তাহলে কিন্তু হবে না। তাহলে এখন দেখেন, আমি যদি এখানে এফএস এর জন্য করি, কাজটা এখানে কি আসছে, পজিটিভ আসছে অলরেডি। এখন আমি এখানে যখন এফএস এর জন্য কাজ করব, এজেন্টের যেদিকে বল দিচ্ছে, স্প্রিং বল অবশ্যই তার বিপরীত দিকে, আশা করি বুঝতে পারছেন। স্প্রিং বল যেদিকে, সরণ হচ্ছে আবার তার উল্টা দিকে। দেখেন এজেন্টের দিকে বল দিতেছে, এজেন্টের ফলে সরণ এদিকে হচ্ছে, কিন্তু স্প্রিং বল তো উল্টা দিকে। তার মানে স্প্রিং বলের জন্য আপনার কি কাজের মানটা কি হবে, নেগেটিভ হবে, কারণ বল আর সরণ কি উল্টা দিকে। তার মানে এই ডাব্লিউটা কি হবে, নেগেটিভ হবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন আমাকে জানান যে ভাই বুঝতে পারছি। তারপরে ভাই আপনাদেরকে বলছিলাম কি, কাজটা কি করবেন, দুইটা কাজ যোগ করবেন, W1 + W2 করবেন। তো আপনার W1 পজিটিভ, ভেরি গুড, এই যে পজিটিভ আসছে, ঠিক আছে। এই মানটা আপনি W = কি, W1 কে কীভাবে বের করবেন, ½ × k × x², ঠিক আছে, এই যে x এর মানটা। তারপরে W2টা কি, W2 কিন্তু মাইনাস হবে, তার মানে কি -½ k × x²। ওইটার ক্ষেত্রে মনে করেন এটা xi দিলাম, এটা xf দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তার মানে কি এটা থেকে এটা বিয়োগ করলে যেই মানটা আসবে সেটা হচ্ছে আপনাকে ফলাফলটা দিবে। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন আমাকে জানান, কারণ এটা কিন্তু খুবই বড় রকমের একটা ভুল করছেন আপনারা এইখানে হচ্ছে স্প্রিং বলের জন্য কাজ বের করছেন, এখানে এজেন্ট দ্বারা বা বাহির থেকে বল দিলে যেটা হবে সেটা বের করছেন। কিন্তু আপনাদেরকে দুই ক্ষেত্রেই হয় এজেন্ট দ্বারা করতে হবে, অথবা দুই ক্ষেত্রেই স্প্রিং বল দ্বারা করতে হবে। আর যেহেতু এখানে স্প্রিং বলের কথা বলা আছে, আমরা স্প্রিং বল দ্বারা এই কাজটা করব। তো আমাকে একটু জানান যে সবাই বুঝছেন কিনা। আর কাজ কিন্তু আমরা সবসময় যোগ করব, কিন্তু কাজের মান নেগেটিভ আসলে তো আমার কিছু করার নেই, অটোমেটিক্যালি বিয়োগ হবে। আমরা কাজ সবসময় যোগ করব, যদি নেগেটিভ আসে অটোমেটিক্যালি বিয়োগ হবে, এটা আমাদের দেখার বিষয় না। ক্লিয়ার ভাইয়া? দেখি আর কার কার ক্লিয়ার হয়েছে, প্লিজ ভাইয়া আরেকবার রিপিট করেন। ওকে ভাইয়া আরেকবার রিপিট করতেছি। আচ্ছা, ও যারা ইন্টিগ্রেশন দিয়ে করছেন তাদেরও কিছু ভুল হয়েছে, সেটাও দেখাচ্ছি আমি। প্রথম কথা হচ্ছে কোশ্চেনটা বুঝেন। কোশ্চেনটা হচ্ছে এরকম, ভাইয়া মুছে দেই, হ্যাঁ মুছে আবার সুন্দর করে একা একা দেখাই, একটু ভালো করে বুঝেন। হ্যাঁ ভাইয়া, আজকে কিন্তু কাজ ক্ষমতা শক্তির লাস্ট ক্লাস নিচ্ছি, তো একটু ভালো করে বুঝেন, বুঝলে আশা করি ভালো হবে। তো প্রথম কথা কি সেটা বলি। প্রথম কথা হচ্ছে আমার স্প্রিংটা সাম্যাবস্থায় ছিল, তার উপর আমি যখন একটা ভর ঝুলাইছি, ভর ঝুলানোর ফলে সেই ভরটার কারণে বা এজেন্ট দ্বারা যেই বলটা দিছি বা ভর দ্বারা যে বল সেটা এজেন্ট দ্বারা বল, সেই বলটা কি নিচের দিকে ক্রিয়াশীল। তো আমরা কি জানি স্প্রিং বলটা কি, স্প্রিং বলটা হচ্ছে একটা প্রতিক্রিয়া বল, ঠিক আছে, বা প্রত্যয়নী বল। তো স্প্রিং বলটা কি সবসময় এজেন্টের বলের উল্টা দিকে কাজ করে। তার মানে স্প্রিং বলটা কি, আপনার মেইন বল যদি এদিকে থাকে, স্প্রিং বলটা তার উল্টা দিকে কাজ করবে সব সময়। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। মানে এজেন্টের বল যেদিকে, স্প্রিং এর বল তার উল্টা দিকে, সমান ও বিপরীত। আচ্ছা, এইটা গেল। তো এখন একটা জিনিস দেখেন, এজেন্ট দ্বারা যখন বলটা আমি এদিকে দিতেছি, তার মানে এজেন্ট দ্বারা আমার সরণ কি এদিকে হচ্ছে,
এজেন্ট দ্বারা যখন বল দিছি আমি কিন্তু দেখতেই পাচ্ছি যে সরণটা এদিকে হচ্ছে। তাইলে এখন আমি দেখলাম যে আবার এজেন্টের বল আর এই বল দুইটা হচ্ছে অপোজিট সাইডে। তা আমি যদি এই বলের জন্য কাজ হিসাব করি, কাজ কি ডব্লিউ ইকুয়াল টু কি এফ এক্স, ঠিক আছে। কিন্তু এখন দেখেন বল আর সরণের দিক কি উল্টা দিকে। আমরা কি জানি বল আর সরণের দিক যদি উল্টা দিকে হয়, আচ্ছা এইখানের ক্ষেত্রে কিন্তু কাজ কিন্তু এফ এক্স না, এখানের ক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে কাজ বের করার সিস্টেম কিন্তু ডব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা কিন্তু আমরা প্রুফ করে বের করছি, ঠিক আছে, ওটা আমি জাস্ট বলে ফেলছি। তো এখন দেখেন বল আর সরণের দিক যদি উল্টা দিকে হয় তাহলে কাজ কি হয়, সবসময় নেগেটিভ হয় না। তার মানে এই জায়গাটায় আমি স্প্রিং বলের জন্য আবারও বলতেছি, স্প্রিং বলের জন্য এই জায়গায় যেই কাজটা পাবো সেটা কি হবে, 100% নেগেটিভ হবে, ঠিক আছে। কারণ কি বল আর সরণের দিক উল্টা দিক। এখন দেখেন ওকে আমি করছি কি স্প্রিং বল দ্বারা ওকে আমি সাম্য অবস্থায় নিয়ে আসছি, ভেরি গুড। স্প্রিং বল যদি না থাকতো তাহলে কিন্তু সে সাম্য অবস্থায় যাইতো না। এই স্প্রিং বল থাকার কারণে আমি যখন এই বলটা সরাই দিছি বা এই ওজনটা সরাই দিছি অটোমেটিক্যালি সে এখানে সংকুচিত আগের জায়গায় চলে আসছিল। তো এখন দেখেন আগের জায়গায় যখন চলে আসছে তারপর কি সে অটোমেটিক্যালি সংকুচিত হবে, কোনোদিনও না। তাকে যদি আমার সংকুচিত করতে হয় বাহির থেকে আবার বল দেওয়া লাগবে। তো বাহির থেকে যদি আমি বল দেই সংকুচিত করতে চাচ্ছি, তার মানে তাকে কোথায় এই জায়গায় নিয়ে আসতে চাচ্ছি ধরেন সংকুচিত করে, ঠিক আছে। তার মানে বাহির থেকে আমাকে একটা এফ এ বল দেওয়া লাগবে বা এজেন্ট দ্বারা বল দেওয়া লাগবে, ঠিক আছে। সংকুচিত করে এইখানে আনতে কি আমার এজেন্ট দ্বারা একটা বল দেওয়া লাগবে। তো এজেন্ট দ্বারা বল দিতেছি, এখন এখানে যেহেতু আমি স্প্রিং বল দ্বারা কাজ হিসাব করতেছি এখানেও কিন্তু আমাকে স্প্রিং বল দ্বারা কাজ হিসাব করতে হবে। আর ভাইয়া কিন্তু একটু আগে বললাম যে এজেন্ট দ্বারা কাজ বল যেদিকে হয় স্প্রিং বল তার উল্টা সাইডে হয়, তাহলে এজেন্ট যদি এদিকে বল দেয় স্প্রিং বল কি এদিকে হচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে স্প্রিং বল দ্বারা এদিকে হচ্ছে। তো এখন দেখেন এজেন্ট বলও দিচ্ছে এদিকে, এজেন্টের কারণে সরণও হচ্ছে এদিকে, কিন্তু বল এদিকে সরণের দিকে, আরে বলা সরণ উল্টা দিকে হয়ে গেল কেন? আচ্ছা এজেন্ট সংকুচিত করতেছে ওইদিকে, ঠিক আছে। 1.2 সেন্টিমিটার সংকুচিত করতেছি, ফোর্সটা হচ্ছে এদিকে, ওটা উল্টা হয়ে গেল কেন? আচ্ছা একটু খেয়াল করেন তো, আপনারা একটু আমাকে জানান তো এখানে আবার কি একটা জানি উল্টা করে ফেলছি ভাইয়া, আমার মাথায় আওলায় গেল। স্পিন আর এফ ডব্লিউ ভি, আচ্ছা দাঁড়ান 1.5 সেন্টিমিটার কি করলাম, ফার্স্টে হচ্ছে স্বাভাবিকভাবে যাইতে দিলাম। আচ্ছা এইখানের ঘটনাটা কি করছি আমি বলি, আরে এই জায়গায় ঘটনা ভুল করছি। দেখেন এফ এ দ্বারা যখন হচ্ছে এদিকে আনছি, ঠিক আছে, তখন সরণ হয়েছে এদিকে। কিন্তু আমি যখন এফ এস দ্বারা হিসাব করব, দেখেন যখন হচ্ছে আমি এই বলটাকে সরাই দিব তখন ঘটনাটা কি হচ্ছে, বলটাকে যখন সরাই দিছি তখনই না সে হচ্ছে যে আপনার কি স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে। তো স্বাভাবিক অবস্থায় ফিরে গেলে তার কি সরণ হচ্ছে এদিকে হচ্ছে না, এক্স এদিকে না। তাহলে এখন দেখেন স্প্রিং বল দ্বারা হচ্ছে সে যখন সংকুচিত হচ্ছে তখন এফ এস আর এই এক্স একই দিকে। তো এই দুইটা যেহেতু একই দিকে তার মানে এই কাজটা হবে পজিটিভ, ঠিক আছে। এই জায়গাটা ভাইয়া উল্টা বলে ফেলছি, ঠিক আছে। আমি এই জায়গাটা হচ্ছে এফ এর জন্য যেই সরণ হচ্ছে সেটা হিসাব করছি, কিন্তু এফ এর জন্য সরণ না। আমাকে এখানে কি বলছে 1.5 সেন্টিমিটার স্বাভাবিক অবস্থায় যাবে। তো এই স্বাভাবিক অবস্থায় যাওয়ার জন্য কে কাজ করবে তার উপর, এফ এস তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাবে, কারণ স্প্রিং বলটা ভিতরের দিকে, সে যদি না থাকতো তাহলে তো সে সংকুচিত হইতো না বা হয়তো স্বাভাবিক অবস্থা আসতো না। এফ এস এর জন্য এক্সটা হয়েছে এদিকে, তার মানে এফ এস আর এক্স যেহেতু একই দিকে তার মানে এই কাজটা হচ্ছে পজিটিভ। আর এটার ক্ষেত্রে খেয়াল করেন আপনার এফ এসটা হচ্ছে কি এদিকে আর হচ্ছে সরণ হয়েছে এদিকে, তার মানে এটার জন্য কাজটা কি হয়েছে আপনার নেগেটিভ হয়েছে, ঠিক আছে। তো আপনি যখন টোটাল কাজ বের করবেন তখন W1 আপনার কি হবে, এটা হচ্ছে আপনার W1 আর এটা হচ্ছে আপনার W2। তো W1টা আমার পজিটিভ নিব আর W2-র ক্ষেত্রে কি হবে মাইনাস আসবে সামনে একটা, ঠিক আছে। এই যে মাইনাস দিলাম আর হচ্ছে দুইটা কাজকে আমি যোগ করব, যেই রেজাল্ট পাবো সেটা হচ্ছে আমার মূল ফলাফল। আশা করি বুঝতে পারছেন ভাইয়া কি করছি এখানে। আমিও কিন্তু আপনাদের ভুলটাই করে ফেলছিলাম আরেকটু হইলে, ঠিক আছে। ভরটা আচ্ছা কি হয়েছে ভাইয়া, ক্লিয়ার হয়েছেন কিনা সবাই একটু বলেন, আমাকে একটু জানান। জি ভাইয়া ক্লিয়ার হয়ে গেছি, বা ভাইয়া আরেকবার বলেন বা কিছু একটা। ভরটা কি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ। বুঝতে পারছেন তো, আমি কিন্তু এখানে কিন্তু আপনাদের মতো এফ এ দ্বারা কাজ করে ফেলতে নিছিলাম, ঠিক আছে। আচ্ছা রেজাল্টটা কত আসছে আপনাদের সেটা আমাকে একটু কষ্ট করে জানাবেন সবাই, হ্যাঁ। এখন আমি আরেকটা ঘটনা বলবো, যেটা করছেন হচ্ছে আপনারা যারা ইন্টিগ্রেশন করছেন তারা কি ভুল করছেন সেটা বলি। একটা আপু আমাকে মানে খুব সুন্দর করে ইন্টিগ্রেশন অঙ্ক করে দিচ্ছেন, খুবই ধন্যবাদ আপনার ওই ইন্টিগ্রেশনটার জন্য। তবে ঘটনা হচ্ছে যে আপনি ওখানে একটা লিমিটে ভুল করছেন, ঠিক আছে। এখন যারা ইন্টিগ্রেশন করছেন তাদের সমস্যাটা আমি বলি, হ্যাঁ। প্রথমত করছেন কি আপনার এই পয়েন্টটা হচ্ছে 1.5 সেন্টিমিটার, ঠিক আছে।
এই পয়েন্টটা হচ্ছে কি 0, এই পয়েন্টটা হচ্ছে কি এইখানে হচ্ছে ঝামেলা করছেন। দেখেন এটাকে যদি আমি সংখ্যা রেখায় বসাই, সংখ্যা রেখা যেখানে 0 হয় তার এক পাশে থাকে 1.5 সেন্টিমিটার, আমি যদি অন্য পাশে যাই তখন কি জিনিসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? তার মানে এই জায়গায় যখন আসবে তখন কিন্তু -1.2 সেন্টিমিটার হবে। ঠিক আছে, আপনারা করছেন কি এইখান থেকে আপনার 1.2 নিচ্ছেন, 1.2 নিলে কিন্তু হবে না। 1.2 নেওয়া মানে কি জানেন, আপনি যখন আবার 1.2 নিতেছেন, 0-র পরে যখন 1.2 নিতেছেন তখন ইন্টিগ্রেশন বুঝবে যে আপনি আবার এই জায়গায় ফেরত আসছেন। তার মানে আপনার কৃত কাজ কতটুকু বের করবে, এই জায়গা থেকে সে বিয়োগ করে এইটুকুর মধ্যে বের করবে, তার মানে আপনার অঙ্ক হবে না। আশা করি বুঝতে পারছেন সবাই আমি কি বলতে চাইছি। আপনাদের লিমিটটা কোথা থেকে কোথায় হবে, 1.5 সেন্টিমিটার থেকে -1.2 সেন্টিমিটারের মধ্যে হবে। ঠিক আছে, তার মানে যারা হচ্ছে ডাইরেক্ট অঙ্কটা করতে চাইছিলেন তারা কি করবেন, আপনার ফার্স্ট লিমিট কত -1.5 ছিল, আর লাস্ট লিমিট কত হয়েছে এই জায়গায় পৌঁছেছেন যখন, তখন হচ্ছে কত 1.2, এই যে সংকুচিত হয়ে এই জায়গায় পৌঁছেছেন যখন তখন -1.2, তার মানে কত আপনার 1.5 থেকে -1.2 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে যাবেন তারপরে অঙ্কটা করবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, করার পরে এখানে কি করবেন, এখানে তো আপনার কি হয় f ইন্টু আপনার কত f dx। ঠিক আছে, তো f dx হলে f এর মান কত -kx, তো f এর মান যদি -kx হয় তখন কি করবেন, -kটাকে বাইরে নেবেন কারণ এটা একটা ধ্রুবক, আর হচ্ছে যে এটার জন্য কত x, তারপরে হচ্ছে কি লিমিট বসাবেন, লিমিট কত হবে -1.2 থেকে 1.5 এর মধ্যে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, f ইকুয়াল টু কি, আমি খালি ভুল করতেছি কেন আজকে, f ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ f dx। ঠিক আছে, আশা করি মনে হয় এটাই x, তো দাঁড়া আমি একটু দেখি কি করতেছি, হাফ কে এক্স স্কোয়ার তো। আচ্ছা আপনারা যারা ইন্টিগ্রেশন করছেন তারা কি খেয়াল করছেন জিনিসটা কি করছেন, আপনারা কিন্তু লিমিটে ভুলটা করছেন। হ্যাঁ ভাইয়া দেখি, হ্যাঁ কে এক্স, আহা আচ্ছা দেখেন আমি কি ভুল করছি এখানে, দেখেন এফ ইকুয়াল টু কি -kx না, আমি হচ্ছে কে লিখছি এক্স লিখছি, কিন্তু এই জায়গায় হচ্ছে আবার ডিএক্সটা দেইনি। ঠিক আছে, তাহলে ডিএক্স যখন দিব এই এক্স এর জন্য এটা কি হবে x²/2 হবে। ঠিক আছে, তারপরে মানগুলো বসালে আপনারা উত্তরটা পেয়ে যাবেন ডাইরেক্টলি। আবার আরেকজন হচ্ছে ভেঙে ভেঙে করছিলেন, সে এখান থেকে এখানে নিছিলেন, এখান থেকে এখানে নিছিলেন, সবই ঠিক ছিল, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা ওই ভুলটা আবারও করছেন যে এই লিমিটটা -1.2 দেন নাই, আপনারা 0 থেকে আবার 1.2 পর্যন্ত করছেন, তার মানে এইটুকু হয়েছিল। ঠিক আছে, তো আশা করি সবাই সবার ভুলটা বুঝতে পারছেন, কে কোন জায়গায় ভুল করছেন। ঠিক আছে, আমি মোটামুটি সবার নোটসগুলোই দেখছি, যার 0.019845 আসছে তার মেবি এক্সাক্ট ভ্যালু আসছে, বা 0.02 জুল যার আসছে তার হচ্ছে এক্সাক্ট হয়েছে। ঠিক আছে, আপনাদের হয়েছে, আশা করি বুঝতে পারছেন আপনারা কে কোথায় ভুল করছেন। আপনারা কি ক্লিয়ার হলে ভাইকে জানান যে ভাই ক্লিয়ার, স্প্রিংয়ে আর কোনো দিন সমস্যা হবে না। স্প্রিং কিন্তু সমস্যা এগুলাই করবে। ঠিক আছে, এই যে কোনটা হচ্ছে কাজ পজিটিভ কোনটা কাজ নেগেটিভ এগুলা কিন্তু সমস্যা করবে, সো এগুলো একটু ভালো করে দেখবেন। আবার একটু রিক্যাপ করেন ভাইয়া। আচ্ছা, যদি রিক্যাপ করা লাগে তাহলে আবার বলতেছি ভাইয়া, দেখেন ফাইনাল। ঠিক আছে, ফাইনাল করি এবার হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে সলভ করব। হ্যাঁ, আগে তো নর্মালি করছি, নর্মালটা তো দেখছেন, এবার ইন্টিগ্রেশন দিয়ে সলভ করব। ঘটনা হচ্ছে স্প্রিং শুরুতে স্বাভাবিক অবস্থায় ছিল, তারপরে স্প্রিংয়ের সাথে কি করলাম, ভর ঝুলাইলাম, তারপরে দিয়ে করলাম কি স্প্রিংকে আবার সংকুচিত করলাম, তিনটা সাইড। এখানে স্প্রিং 0 অবস্থানে ছিল, 1.5 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, তার মানে 0 থেকে এইটুকু ডিস্টেন্স কত 1.5 সেন্টিমিটার। ঠিক আছে, আবার হচ্ছে তাকে যখন আমি সংকুচিত করলাম সে এই জায়গায় পৌঁছায় গেল। ঠিক আছে, সে কতটুকু গেল 1.2 সেন্টিমিটার। হ্যাঁ, তো এখন ঘটনা কি হয়েছে, আমরা যখন কাজ বের করছি কোন কাজটা পজিটিভ হয়েছে স্প্রিং বলের জন্য আর কোন কাজটা নেগেটিভ হয়েছে সেটা আমরা ধরতে পারিনি। তো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি স্প্রিং বলটা কি মানে অ্যাক্টিং ফোর্স তো নিচের দিকে ছিল, তাহলে স্প্রিং বল উপরের দিকে ছিল, আর আমি যখন এখান থেকে এখানে গেছি তখন আমি কার জন্য গেছি, তাহলে অবশ্যই এটার জন্য গেছি, এটার জন্য যাইনি কারণ এটার জন্য আমি ধরে নিচ্ছি। তো এটার জন্য যদি যাই আমি, তাহলে দেখেন এইদিকে কি আমার স্মরণ হয়েছে, কারণ এখান থেকে স্প্রিংটা এই জায়গায় আসছে, সাম্যাবস্থায় আসছে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কেস। ফার্স্ট কেজ হচ্ছে প্রসারণ, সেকেন্ড কেজ হচ্ছে সাম্যাবস্থা, থার্ড কেজ হচ্ছে সংকুচিত। ঠিক আছে, তো সে যখন এই অবস্থায় আসছে তখন কি এই বলের জন্য আসছে, আর এটা হচ্ছে তার স্মরণ। তো বল আর স্মরণের দিক যেহেতু একই দিক সেহেতু আপনার কাজটা কি হয়েছে পজিটিভ। আবার হচ্ছে এখান থেকে যখন আমি উপরের দিকে যাচ্ছি, ঠিক আছে, তখন দেখেন এখান থেকে তো সে অটোমেটিক্যালি সংকুচিত হয়ে যাবে না, তাকে আমার এখান থেকে একটা ফোর্স দেওয়া লাগবে, এফ অফ এ দেওয়া লাগবে। তাহলে আমরা কি জানি মানে স্প্রিং বলটা কিন্তু
এজেন্ট দ্বারা প্রযুক্ত বলের উল্টা দিকে কাজ করে, তার মানে এফএস এদিকে, আর হচ্ছে সরণ হয়েছে কোন দিকে, উল্টা দিকে, ঠিক আছে। সরণ হয়েছে উপরের দিকে, কিন্তু আমার স্প্রিং বলটা এদিকে কার্যকর, আর যেহেতু এখানে স্প্রিং বলের জন্য কাজ বের করছি, এখানেও স্প্রিং বলের জন্য কাজ করবো, তার মানে বল আর সরণ উল্টার দিকে হওয়ার কারণে কাজের মানটা কি নেগেটিভ, ঠিক আছে। তো তাহলে পজিটিভ নেগেটিভ এই একটা সমস্যা হয়েছে এখানে, হ্যাঁ। তো এখন যারা ইন্টিগ্রেশন করছেন তাদের কিন্তু এই পজিটিভ নেগেটিভের সমস্যা হবে না, তারা কই সমস্যা করছেন, তারা সমস্যা করছেন লিমিটে, ঠিক আছে। নর্মালি করলে পজিটিভ নেগেটিভের সমস্যা হবে, এখন যারা লিমিটে সমস্যা করছেন তারা কি হয়েছে, এইটা 1.5 সেন্টিমিটার, হ্যাঁ, এটা 0, তাহলে সংখ্যা রেখার মধ্যে যদি চিন্তা করেন এক সাইডে 0, এক সাইড হচ্ছে 1.5, তাহলে অন্য পাশে অবশ্যই কি হবে, -1.2 হবে, অবশ্যই এটা 1.2 হবে না, 1.2 কিন্তু এইখানে, ঠিক আছে। আপনি যদি 1.5 থেকে 1.2 পর্যন্ত করেন তাহলে এইটুকু অংশের কৃতকাজ বের হবে, আপনার কিন্তু এইটুকু বাদই পড়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনার কি করতে হবে, টোটালটা করতে হবে, সেজন্য আপনার -1.2 পর্যন্ত আসতে হবে। তো যারা হচ্ছে যে 2 ধাপে করছেন, যে W1, ঠিক আছে, W1 এর জন্য 1.5 থেকে 0 এই পর্যন্ত কৃতকাজ বের করছেন একবার, ঠিক আছে। তারপরে কি করছেন W2 এর জন্য কি করবেন, আবার 0 থেকে শুরু করে 1.2 -1.2 যাবেন, ঠিক আছে, নট 1.2, এটা মাথায় রাখবেন। তারপরে এই দুইটা কাজ যোগ করলেই আপনার আবার ফলাফল চলে আসবে W1 প্লাস W2। আবার যারা হচ্ছে ডাইরেক্ট করছেন, আরেকভাবে করছেন ইন্টিগ্রেশন, যে W একদম ডাইরেক্ট -1.5 থেকে -1.2 এইখান থেকে কাজটা বের করছেন যারা, তাদের কাজ ডাইরেক্টলি চলে আসবে। শুধুমাত্র আপনার এই -1.2টা আপনারা ভুল করছেন, লিমিটটা আপনারা ধরতে পারেন নাই। আশা করি কার কোথায় সমস্যা হয়েছে সবাই ক্লিয়ার হয়ে গেছেন। না বুঝতে পারলে ভাইয়াকে বলেন, ভাইয়া বলবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা ভুল করছেন, সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা আমি বলতেছি। সেটা বলার জন্য আমার এই চিত্রটা মুছে দিলাম এগুলা, ঠিক আছে। কি হয়েছে ঘটনা, আপনারা যখন ইন্টিগ্রেশন করছেন, ইন্টিগ্রেশন করার মধ্যে আমাদের কি হয়েছে, f of dx f equal to কি, f equal to হচ্ছে আপনার kx, তাই না। আচ্ছা, ভুলটা কারা করছেন, যারা হচ্ছে দুইবার ভাঙা করছেন, যে W1 equal to আপনার 1.5 থেকে 0-তে গেছেন, হ্যাঁ। তো 1.5 থেকে যখন আমি 0-তে গেছি, ঠিক আছে, আমার সূত্র কি f equal to -kx, এটা তো আমার সূত্র, তাই না। তো আমি যখন 1.5 থেকে, আচ্ছা এখানে লিমিট দেইনি, 1.5 থেকে আমি যখন 0-তে গেছি, তখন আমি ধরে নিছি কি, এটা কি স্প্রিং বলের জন্য কৃতকাজ ধরে নিছি নাকি এজেন্টের বলের জন্য কৃতকাজ ধরে নিছি। আমার এই সূত্রটা কিন্তু স্প্রিং বলের জন্য কৃতকাজের সূত্র, ঠিক আছে। তার মানে স্প্রিং বলের জন্য কৃতকাজ কত, -kx আসছে, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এটা কার জন্য কাজ, স্প্রিং বলের জন্য, এটা কিন্তু স্প্রিং বলের জন্য। এখন যখন আপনি এখান থেকে এখানে যাচ্ছেন, তখন আপনারা কি করছেন, 0 থেকে -1.2 তো নেনই নাই, তারপরে করছেন কি, এই যে স্প্রিং বলের জন্য কৃতকাজটা কোন দিকে পজিটিভ, এদিকে পজিটিভ অলরেডি আমরা ধরে নিছি না। তাহলে এখন দেখেন এই জায়গায় স্প্রিং বলটা কি উল্টা দিকে ক্রিয়াশীল না, মানে হচ্ছে আপনি টোটাল একটা পথ ধরে নেবেন, মানে যখন ইন্টিগ্রেশন করতেছেন তখন তো একসাথে করতেছেন, আলাদা করতেছেন না। তো আপনি তখন ধরে নিছেন কি, আপনার স্প্রিং বলটা এদিকে ক্রিয়াশীল, এটার জন্য কাজটা হচ্ছে এদিকে পজিটিভ, আপনি একদম উপরের দিকে গেলে পজিটিভ, ঠিক আছে। তাহলে আপনি সেটার জন্য কি f equal to -kx এভাবে আসছে। এখন দেখেন কিন্তু এই জায়গার ক্ষেত্রে যখন হয়েছে W2 যখন বের করতে গেছেন, তখন আপনার স্প্রিং বল কিন্তু অপোজিট সাইডে, তার মানে আপনি এদিকে যদি পজিটিভও ধরে নেন, স্প্রিং বলটা আপনার উল্টা সাইডে, ঠিক আছে। স্প্রিং বল যদি উল্টা সাইডে থাকে, তার মানে কি এক্স এর ভ্যালুটা কি নেগেটিভ না, আশা করি বুঝতে পারছেন। বা হচ্ছে এই যে এফএস এর ভ্যালুটা কি এখানে নেগেটিভ না, -fs না এদিকে নিচের দিকে, এটার সাপেক্ষে। তাহলে হচ্ছে আপনার কি হবে, ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, kx dx হবে। তার মানে W1 করলে আপনার এটা আসবে, আর হচ্ছে W2 করলে আপনার এটা দিয়ে করতে হবে, মানে এক জায়গায় প্লাস নিতে হবে, এক জায়গায় মাইনাস নিতে হবে। আশা করি বুঝতে পারছেন কার কোথায় ভুল হয়েছে, ঠিক আছে। তারপরে আপনারা জাস্ট W1 প্লাস W2 করবেন, কাজ শেষ, ঠিক আছে। তো 3 ভাবেই বলে দিলাম ভাইয়া, যার যেভাবে ভালো লাগে করবেন, আশা করি বুঝতে পারছেন। এবং এই অঙ্কটাও হচ্ছে যে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে স্যারদের খুব ফেভারিট, তো একটু ভালো করে দেখবেন। আচ্ছা, যারা বুঝতে পারছেন আমাকে একটু জানান যে ভাই বুঝতে পারছি, আর হচ্ছে যারা বুঝতে পারেন নাই তারা কাইন্ডলি একটা কাজ করবেন, যে এটাকে আবার নিজেরা দেখবেন। তুই এখানে রেগুলার ক্লাস করিস, আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান, তাহলে আমি তাড়াতাড়ি আগাবো সামনের দিকে। 7:30 বেজে গেছে। বুঝছি ভাইয়া বুঝছি, একজন বুঝছেন খালি, বাকিরা কই? বুঝতে পারছি, ক্লিয়ার তো, নাকি এমনি বলতেছেন বুঝতে পারছেন? আগের দিন ভুল করলেন কেন তাহলে? এর আগে এত কষ্ট করে আপনাদেরকে থিওরি বুঝাইলাম, তারপরে ভুল করছেন, বুঝছি। ঠিক আছে ভাই, এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, হ্যাঁ। আর হচ্ছে ভাইয়ার তো একটু পরীক্ষা টরীক্ষা চলতেছে, এই জন্য আমি আপনাদের হ্যান্ড নোটগুলো রেগুলার দেখতে পারি না, তো তারপর আমি যখন দেখি আমি ভালোভাবে দেখার চেষ্টা করি, ঠিক আছে। সমস্যা নেই, আমি ইনশাল্লাহ আস্তে ধীরে আমি কয়েকদিন পরে ফ্রি হয়ে আমি সবগুলোই দেখে ফেলবো। ভাইয়া ইন্টিগ্রেশনে তো আনসার সেম হয় না,
কোন জায়গায় আনসার সেম হয় না ভাইয়া? আনসার সেম হবে, 100% আনসার সেম হবে, কোনো ইয়ে হবে না, ঘাপলা হবে না। প্রয়োজনে ভাইয়া হচ্ছে আপনাদেরকে অঙ্কটা করে একটা ছবি পাঠিয়ে দেবো, সমস্যা নেই, বা একটা ছবি পোস্ট করে দেবো যে অঙ্কটা কীভাবে হয়েছে। কিন্তু আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে কাজটা করছি, একদম 100% সেম হবে। আপনার ক্যালকুলেশনে ভুল, আন্তরিকভাবে দুঃখিত বলার জন্য, কিন্তু ক্যালকুলেশনে ভুল হতে পারে। আচ্ছা, আপনারা যদি এটা নিয়ে যদি সমস্যা হয় তাইলে হচ্ছে ঠিক আছে, পরের অঙ্ক করতে আমি যাই। হ্যাঁ, এটা নিয়ে আপাতত আর না ঘাটাই, কারণ এটা নিয়ে অনেকক্ষণ সময় ইয়ে করলাম। তো এখন দেখেন পরের অঙ্কে যাই। স্প্রিংয়ে কিন্তু আরও অনেক অঙ্ক আছে। দেখেন, মনে করেন একটা ঘর্ষণহীন মসৃণ টেবিল আছে, ঠিক আছে, এই যে একটা টেবিল আছে, ঘর্ষণহীন একটা মসৃণ টেবিল আছে যার মধ্যে কোনো ঘর্ষণ নাই। তো এটার মধ্যে কি করা আছে, টেবিলের এক প্রান্তে একটা আদর্শ স্প্রিং আটকানো আছে, ঠিক আছে, 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা হ্যাঁ, দেখেন এটার এক প্রান্তে একটা স্প্রিংকে আমি এমনি রাখছি, একটা আদর্শ স্প্রিং, ঠিক আছে, যে একদম সুন্দরভাবে সংকুচিত হবে, সুন্দরভাবে প্রসারিত হবে। তো এখন বলছে যে 0.5 কেজি ভরের একটা বস্তু অনুভূমিকভাবে, মনে করেন 0.5 কেজি ভরের একটা গোলক আছে, ঠিক আছে, কত ভর, 0.5 কেজি ভরের একটা গোলক, সে হচ্ছে কি 4 মিটার পার সেকেন্ড বেগে, মানে সে এদিকে আসতেছিল কত মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড বেগে, সে এটারে কি করছে, ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার পরে কি হয়েছে, স্প্রিংটা 2 মিটার সংকুচিত হয়েছে। কতটুকু সংকুচিত হয়েছে, স্প্রিংটা এরকম হয়ে গেছে ধাক্কা দেওয়ার ফলে, তার মানে তার চেঞ্জ হয়েছে কতটুকু, এটা হচ্ছে তার স্বাভাবিক অবস্থা ছিল 0, এখান থেকে তার সংকুচিত হয়ে 2 মিটার সংকুচিত হয়েছে, ঠিক আছে। তো এখন বলছে যে স্প্রিং এর ধ্রুবক কত, কে এর মান কত। আবার দেখেন কি বলছে, একটা টেবিল আছে, টেবিলে কোনো ঘর্ষণ নাই, ঠিক আছে, টেবিলের উপরে করছে কি 0.5 কেজি ভরের একটা গোলক আছে ধরেন, বা একটা বস্তু আছে, সেই বস্তুটা এই যে একটা আদর্শ যে স্প্রিং ছিল, সেই স্প্রিংকে এসে ধাক্কা দিছে কত বেগে, স্প্রিংকে এসে ধাক্কা দিছে 4 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে। এখন ও যখন স্প্রিংকে এসে ধাক্কা দিবে, একটা বস্তুকে আমি যখন ধাক্কা দিব, সে তো সংকুচিত হবেই, তো স্প্রিংটাও কি হয়েছে, সংকুচিত হয়েছে। কতটুকু সংকুচিত হয়েছে, 2 মিটার। এখন বলছে এখানে স্প্রিং ধ্রুবকের মান কত। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছেন। স্প্রিং ধ্রুবকের মান কত বলেন তো আমাকে, দেখি কেউ পারেন কিনা, কেউ পারেন কিনা, জানান জানান কুইক। 0.02 একই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0.019 আর 0.02 একই, ঠিক আছে, ভেরি গুড। সেমই হয়, আচ্ছা ভাইয়া। আপনারা কেউ যদি অঙ্কটা পেরে থাকেন, ওই যে আগের অঙ্কটা, তাহলে আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করেন না, দেখেন না সবারই একসাথে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ভাইয়ের জন্য সুবিধা হবে, আর আলাদা করে অঙ্কটা করা লাগবে না, আপনারা ওনার সাথে শেয়ার করবেন। 1 নিউটন পার মিটার, আচ্ছা ঠিক আছে, দেখি কত 1 নিউটন পার মিটার কিনা। না ভাইয়া 1 নিউটন পার মিটার না। আচ্ছা দেখেন অঙ্কটা কিভাবে হবে আমি সেটা বলি। একটা জিনিস দেখেন, স্প্রিংটা তো শুরুতে সংকুচিত ছিল, ওর মধ্যে যদি শক্তি আমি না দিই তাহলে কি ও আর সংকুচিত হবে, ও কিন্তু সংকুচিত হবে না, তার মানে ওর মধ্যে শক্তি দিতে হবে। এখন ওর মধ্যে আমি কি শক্তি দিতেছি, একটা বল গড়ায় 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 ভি বেগ নিয়ে এসে ওকে ধাক্কা দিতেছে, তার মানে এই বলের মধ্যে কি আছে, বলের মধ্যে আমি হচ্ছে বলের মধ্যে পুরোটা গতিশক্তি পাচ্ছি, তাই না, বলের মধ্যে পুরোটা কি গতিশক্তি পাচ্ছি। তো গতিশক্তি কত হবে বলের, তাহলে বলের গতিশক্তি হচ্ছে 1/2 mv², ঠিক আছে। এই গতিশক্তি বল কি করলো, তার এই গতিশক্তির পুরোটা কাকে দিয়ে দিল, স্প্রিংকে দিয়ে দিল। বল এই গতিশক্তির পুরোটা কাকে দিল, স্প্রিংকে দিল, তার ফলে স্প্রিং কি হয়েছে, সংকুচিত হয়েছে। এবং আমরা কি জানি, স্প্রিংকে যদি আমি সংকুচিত করি বা প্রসারিত করি, যাই করি না কেন, স্প্রিং কি করে, ছেড়া দিলে কি হয়, আগের জায়গায় ফেরত আসে, তার মানে স্প্রিং এর ভিতর কি জমে, বিভব শক্তি জমে। আর স্প্রিং এর বিভব শক্তি W কি 1/2 kx², এটা কিন্তু আমরা বের করছি, ঠিক আছে। স্প্রিং এর বিভব শক্তি U কত, 1/2 kx²। তাহলে এখন দেখেন তো, এই বলটার পুরা গতিশক্তিটা স্প্রিংকে কি করতেছে, সংকুচিত করতেছে, এবং বলের গতিশক্তিটা কই চলে যাচ্ছে, স্প্রিং এর ভিতর চলে যাচ্ছে, এবং বলের গতিশক্তিটা স্প্রিং এর বিভব শক্তির উপর জমা হচ্ছে। তার মানে কি, বলের গতিশক্তি ½ kx²। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। এই ½ কেটে দিবেন, তারপরে আপনাকে তো কে এর মান বের করতে বলছে, কে কত, mv²/x²। তাহলে m এর মান কত, m এর মান হচ্ছে 0.5 কেজি ইন্টু v এর মান কত, v এর মান হচ্ছে 4² ডিভাইডেড বাই, আপনাকে 2 মিটার বলছে 2², 2 দুগুণা 4, তার মানে হচ্ছে স্প্রিং কত, আয় হায় এত সহজ হয়ে গেল, 0.5 ইন্টু m ইন্টু v², m এর মান কত, 0.5। আচ্ছা আমি একটা ভুল করেছি কিনা, আয় হায় আমি কি 2² এর সাথে 4² কেটে দিছি, সরি কি করলাম এটা।
আচ্ছা দেখেন 0.5 ইন্টু 4 4 16 ডিভাইডেড বাই 4 4, তাহলে এটা হচ্ছে কত 2 নিউটন পার মিটার হবে। আশা করি সবাই বুঝতে পারছেন কনসেপ্টটা কি ক্লিয়ার। অঙ্কটা যেমনই হোক না কেন মানে কনসেপ্টটা কিন্তু সহজ। আপনারা যদি বুঝতে পারেন জানান জি ভাইয়া বুঝছি, ভাইয়া ভুল করছিলাম ক্যালকুলেশনে আছি। আচ্ছা কাকে কে আছি বলেন। কে ইকুয়াল টু 2, আচ্ছা ভেরি গুড, একজনের কে ইকুয়াল টু 2 আসছে। বুঝতে পারলে জানান যে ভাইয়া অঙ্কটা বুঝছি। তাহলে ভাইয়া সামনের অঙ্কে চলে যাই, মুছে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া অঙ্কগুলো একটু বুঝে বুঝে করবেন, হ্যাঁ খুব সহজ অঙ্ক কিন্তু সব, কিন্তু না বুঝলে কখনোই অঙ্ক মিলিবে না। আচ্ছা তারপরে কি অঙ্ক আছে দেখি। তারপরে আছে হচ্ছে আরেকটা টাইপের অঙ্ক করি। একটা খাড়া স্প্রিংয়ে 1.2 কেজি ভরের একটা বস্তু জুড়ে দেওয়ায়। আচ্ছা স্প্রিংটা কি অবস্থায় আছে, এরকম অবস্থায় আছে, ঠিক আছে। তারপরে স্প্রিংয়ের সাথে কি করলাম 1.2 কেজি ভর যুক্ত করে দিছি, ঠিক আছে। কত কেজি 1.2 কেজি ভর যুক্ত করে দেওয়ায় স্প্রিংটা 0.08 মিটার প্রসারিত হয়। তার মানে প্রসারণ কতটুকু 0.08 মিটার। ভাইয়া আপনারা চিত্র এঁকে অঙ্ক করবেন, ঠিক আছে। ভাইয়া কিন্তু প্রশ্ন পড়ে চিত্র আঁকে ফেলতেছি। স্প্রিং ধ্রুবক এবং স্প্রিং এর স্থিতিশক্তি নির্ণয় করো। প্রথমে বলছে কি স্প্রিং ধ্রুবক কে এর মান কত আর স্প্রিং এর স্থিতিশক্তি কত, এই দুটো আপনারা কুইক বের করে ফেলে আমাকে বলেন। আর তারপরে বলছে অতিরিক্ত কত ভর জুড়ে দিলে স্প্রিংটি আরো 0.16 মিটার বড় হবে বা প্রসারিত হবে। তার মানে এই জায়গায় আমি করবো কি অতিরিক্ত কিছু ভর যুক্ত করে দিব, হ্যাঁ তার ফলে কি হবে স্প্রিং আরো প্রসারিত হবে, ঠিক আছে। অতিরিক্ত কত ভর যোগ করব 1.2 প্লাস m ভর যোগ করব, তাহলে কি হবে স্প্রিংটা কত আচ্ছা প্রসারণটা দেওয়া আছে, বলছে যে আরো 0.016 মিটার প্রসারিত হয়, ঠিক আছে। এখন বলছে ভরের মানটা কত। আশা করি বুঝতে পারছেন কোশ্চেনটা। আবার বলি, একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় ছিল, খারাপভাবে জ্বলন্ত স্প্রিং, তার সাথে আমি 1.2 কেজি ভর যুক্ত করে দেওয়ায় সে 0.08 মিটার প্রসারিত হয়েছে। তো এখন আমি বলছি স্প্রিং এর সাথে আর কত ভর যোগ করে দিলে বা এই ভরের সাথে আরো কত ভর যোগ করলে সে আরো 0.016 মিটার প্রসারিত হবে। 0.016 মিটার প্রসারিত হবে, আচ্ছা 016 না 0.16 মিটার প্রসারিত হবে। কোশ্চেনটা কি বুঝতে পারছেন? তাহলে এই ভরের মানটা কত কেউ কি করতে পারবেন কিনা? করতে পারলে বলেন যে ভাইয়া আমি পারবো। আমি একটু দেখি তো কে কে পারবেন বা কে কে কনসেপ্টটা বুঝছেন। খুব সহজ কিন্তু। আরো ওদের মেনশন দে। আচ্ছা ঠিক আছে, যে যারা খুশি মেনশন দেন, কিন্তু পড়ালেখাটা করেন। হ্যাঁ জি ভাইয়া বুঝছি। কি বুঝছেন? ক্লিয়ার, বুঝছি ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ। ভাইয়ারা আছেন? কেউ দেখি কিছু বলেন না, করে দিব। কালকে রাতে একটা মজার ঘটনা ঘটছে। ভাবলাম যে ঘুমাতে যাব, তারপর দেখি যে ইংল্যান্ড আর ডেনমার্কের তো মারাত্মক অবস্থা, ঠিক আছে, ঘুমাইতে পারতেছি না। এমন সময় আমাকে মানে রিকোয়েস্ট পাঠাইছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। প্রতিদিন দেখি যে এখন মানে আপনাদের তো সব ফেক আইডি ম্যাক্সিমামেরই, দেখি যে রাত্রে 12টা 1টার পরে আপনারা অবুঝ মন, তারপরে প্যারাহীন লাইফ, তারপরে পড়ালেখা ভালো লাগে না, এরকম অনেকে আমাকে রিকোয়েস্ট পাঠান। তো এই জিনিসগুলো দেখা মানে মজাই লাগে খুব। কিন্তু ভাই ফেক আইডি থেকে আপনারা যখন রিকোয়েস্ট পাঠান তখন হয়তো বা অনেকে মন খারাপ করেন যে ভাইয়া রিকোয়েস্ট কেন অ্যাকসেপ্ট করে না। ফেক আইডি থেকে আমি সাধারণত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। আর দেখা যায় যে মনে করেন যে সাধারণত না করিই না, ঠিক আছে, ফেক আইডি থেকে। আর দেখা যায় যে মনে করেন কোনটা ফেক আইডি আর কোনটা রিয়েল আইডি এটা ঘাটতে যাওয়ার ইচ্ছা হয় না, ঠিক আছে। তো দেখা যায় যে এখন অনেকগুলো রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করি নাই। এখন আপনারা কেউ মন খারাপ করেন না, হ্যাঁ। আপনারা আমাকে যারা যারা মেসেজ দিবেন মেসেজ এমনি দিয়েন, সমস্যা নাই। আর রিকোয়েস্ট পাঠালে পাঠান, সমস্যা নেই। যেটা আমার ভালো লাগবে আমি ওটা অ্যাকসেপ্ট করে ফেলবো, ঠিক আছে। এটা নিয়ে মন খারাপ করেন না কেউ। আচ্ছা, তবে সালফিউরিক অ্যাসিড আপনি কালকে কিন্তু আমাকে অনেক আনন্দ দিচ্ছেন, ঠিক আছে। আপনি আমাকে যখন মানে পাঠাইছেন, রিকোয়েস্ট পাঠাইছেন, আমি তো দেখি হাসতে হাসতে শেষ। আচ্ছা 147 কে এর মান দেখি, কে এর মান কত 147, ভেরি গুড। তারপরে হচ্ছে আপনার ইউর মান বা স্থিতিশক্তির মান বের করেন। কে এর মান হচ্ছে 147 নিউটন পার মিটার। আপনারা যারা বাড়ির কাজ করছেন আমি দেখছি আপনারা অনেকে একক দেন না, একক কিন্তু দিবেন মাস্ট। একক না দিলে নাম্বার কাইটা দিব, আমি কাইটা দিব আর কি, স্যাররাও দিবে। তো ইউর মান বের করেন, ইউ ইকুয়াল টু কি হাফ কে এক্স স্কোয়ার। আশা করি পারা যাবে, খুব দ্রুত করে ফেলেন। তারপরে আমাদের টার্গেট হচ্ছে এম এর মানটা বের করা, ঠিক আছে। কোথায় বাচ্চারা আছেন দেখি, ইউর মানটা বের করে ফেলেন সবাই।
105 দশমিক কত আসলো আপনার? আচ্ছা আচ্ছা, কই ঠিক আছে। না না, ইউর মান কিন্তু আপনারা ভুল করতেছেন, আপনারা এক্স এর মানটা মনে হয় মিটারে নেন নাই। এক্স এর মান কিন্তু, আচ্ছা এক্স এর মান কি আমি মিটারেই দিছি? হ্যাঁ এক্স এর মান তো মিটারেই আছে, তাহলে 0.47 জুল আসার কথা আপনাদের তো অনেকের। হ্যাঁ একজনের আসছে 0.47 জুল। কি করছেন আপনারা বাকিরা? হাফ ইন্টু 147 ইন্টু 0.08 স্কোয়ার, কিন্তু এই যে 0.08, ঠিক আছে 0.08 স্কোয়ার। তো এটা করলে মনে হয় 0.47 জুল আসার কথা। আপনাদের এক একজনের এক এক ভ্যালু আসতেছে কেন আমি জানি না, 0.047 জুল আসার কথা। আচ্ছা এখন হচ্ছে যে আমরা মূল প্রশ্নে চলে যাই। মূল প্রশ্ন হচ্ছে যে আমার কত ভর যুক্ত করলে এটা 0.16 মিটার আরও বেশি প্রসারিত হবে। তাহলে এখন দেখেন স্প্রিংয়ের আদি অবস্থা ছিল এখানে, মোট প্রসারণ তাহলে কতটুকু হবে? যদি এইটুকু পর্যন্ত আসি তাহলে মোট প্রসারণ কতটুকু? এই এম ভর ঝুলাইলে মোট প্রসারণ হচ্ছে, বা এক্স হচ্ছে 0.08 প্লাস হচ্ছে 0.16 মিটার, ঠিক আছে মোট প্রসারণ জানি আমি, ঠিক আছে। তো এই প্রসারণটা কার জন্য হয়েছে? এই ভরের জন্য হয়েছে, মানে এই টোটাল প্রসারণটা কার জন্য হয়েছে? এখন এই 1.2 মানে বড় এম 1.2 প্লাস এম, এটার জন্য হয়েছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার ভর তো বের করতে হবে। তো আমরা কি জানি স্প্রিং বল এফ ইকুয়াল টু কি কে এক্স না? এফ ইকুয়াল টু কে এক্স বললাম কেন, মাইনাস কে এক্স কেন বললাম না? কারণ মাইনাস কে এক্স তখন নেয় যখন হচ্ছে আমি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, তখন হচ্ছে মাইনাস কে এক্স, কারণ তখন হচ্ছে কি বল আর সরণ সবসময় দেখা যায় উল্টা দিকে থাকে। কিন্তু এজেন্ট দ্বারা যখন আমি কাজ করাইতেছি বা এই যে ওজনটা যখন ঝুলাচ্ছি, ওজনের জন্য যখন কাজ, তখন কিন্তু এফ ইকুয়াল টু কে এক্স হবে, তখন আর মাইনাস থাকবে না, কারণ বল আর সরণ একই দিকে, সেই জন্য, ঠিক আছে। তো এখন দেখেন কে এর মান কিন্তু ফিক্সড, কারণ স্প্রিং কিন্তু একটাই, স্প্রিং এর উপাদান ফিক্সড, স্প্রিং এর কে এর মান ফিক্সড। তাহলে এখান থেকে দেখেন আপনি এক্স এর মান জানেন, এক্স এর মান কত? এইটা। আচ্ছা এফ ইকুয়াল টু কি জানেন? এফ ইকুয়াল টু কিন্তু আবার এটা জানেন যে এম জি, ঠিক আছে এম জি, এফ ইকুয়াল টু কি এম জি কে এক্স। তাইলে এখন দেখেন আপনার এম এর মানটা বের করা লাগবে না, তার মানে কি কে এক্স বাই জি, ঠিক আছে। কে এর মান কত? 147 ইন্টু এক্স এর মান কত? এটাকে যোগ করেন 0.08 প্লাস হচ্ছে 0.16, দ্রুত একটু করে দেন ভাইয়াকে, ঠিক আছে 9.8। এই হচ্ছে ঘটনা। এখান থেকে একটা এম পাবেন, সেই এমটা বলেন তো আমাকে কত আসছে দেখি, কার কত আসছে? এম এর মানটা বলেন। এম এর মান হচ্ছে 2.4 না, এম এর মান তো 2.4, দেখি তো এই এম এর মানটা কত, এই ক্যালকুলেশনটা কত, এই এম এর মানটা বলেন, এই এম এর মানটা। এম এর মান তো আরেকটু বেশি আসবে আমার হিসেবে। লক্ষ্মণ চন্দ্র রয়, হ্যাঁ আপনি এক্সাক্ট উত্তর দিচ্ছেন, কিন্তু এই এম এর মানটা কত হবে? এই এম এর মানটা বের করেন আমাকে একটু বলেন। $3.6 কেজি, ভেরি গুড, একজন বের করছেন 3.6 কেজি। তো এখন খেয়াল করেন এই এমটা কি, এই পুরাটা ভরের জন্য পুরা প্রসারণ হইলে সেখানে যেই ইয়েটা ভরটা হবে সেই ভরটা হচ্ছে এইটা, ঠিক আছে, মানে হচ্ছে 1.2 প্লাস এম। এই ওজনটা হচ্ছে আপনি বের করছেন যে এই এমটা কখন, মানে যখন এই টোটাল প্রসারণ হয় তখন হচ্ছে এই ভরটা কাজ করে। আর আমরা কি দেখতেছি এখানে কোন ভরটা কাজ করতেছে? 1.2 প্লাস এম, তার মানে 1.2 প্লাস এম ইকুয়াল টু 3.6, তাহলে অতএব এম ইকুয়াল টু কত? 2.4 হবে। লক্ষ্মণ শর্মা আপনারটাও হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা স্প্রিং থেকে একটু অন্যদিকে যাই, আপনাদেরকে স্প্রিংয়ের একটা দুইটা অঙ্ক দিয়ে দিব কিনা ভাবতেছি। আচ্ছা দুইটা অঙ্ক দিয়ে দিই আপনাদেরকে স্প্রিংয়ের, এগুলো আপনারা বাসায় করেন। ভাই মুছে ফেললাম কেমন, দুইটা অঙ্ক দিয়ে দিচ্ছি, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। না পারলে তো ভাইয়া ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাস হবে না এটার উপর আর, কিন্তু পরবর্তীতে আমি সলভ করে দিব, সেটা সমস্যা নাই। আর যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। হ্যাঁ দেখেন 1.6 কেজি ভরের একটা ব্লক আছে, ঠিক আছে। ব্লককে আপনি 10⁻³ নিউটন পার মিটার, 10⁻³ নিউটন পার মিটার বল ধ্রুবকের, ভাই বিশাল উদ্দীপক, বল ধ্রুবকের একটি স্প্রিং এর সাথে আটকাবেন, ঠিক আছে। একটা স্প্রিং এর সাথে আটকাইছি, স্প্রিং এর সাথে আটকাই,
হ্যাঁ, চিত্র এঁকে দিলে ভালোই তো। আচ্ছা, আপনারা চিত্র এঁকে করবেন, এটা আমি বাংলায় লিখে দিই। তারপরে স্প্রিংটিকে 2 সেন্টিমিটার সংকুচিত করা হলো। স্প্রিংকে কি করছি? স্প্রিংকে 2 সেন্টিমিটার সংকুচিত করছি, ঠিক আছে। অতঃপর আপনারা হচ্ছে এবং ব্লকটিকে স্থির অবস্থান থেকে ছেড়ে দিলাম, এবং ব্লকটিকে 0 বা স্থির অবস্থান, আচ্ছা স্থিরই লিখি, স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, ছেড়ে দেয়া হলো। আচ্ছা, তারপরে এখন দেখেন উদ্দীপকটা কি, 1.6 কেজি ভরের একটা ব্লকের, ঠিক আছে, একটা ব্লককে 10⁻³ নিউটন পার মিটার বল ধ্রুবকের একটা স্প্রিংয়ের সাথে আটকানো হয়েছে। প্রথমে এই ব্লকটাকে এই স্প্রিং ধ্রুবকের একটা স্প্রিংয়ের সাথে আটকাইছি। স্প্রিংকে তারপর কি করলাম, 2 সেন্টিমিটার সংকুচিত করলাম এবং ব্লকটিকে স্থির অবস্থান থেকে ছেড়ে দিলাম, ঠিক আছে। প্রথমে কি করছিলাম, চিত্রটা ভাই একটু যদি দেখাই আপনাদেরকে, এরকম ছিল, একটা স্প্রিংয়ের সাথে ছিল, ঠিক আছে, আটকাইছি। তো আটকানোর পরে আচ্ছা এটা এরকম হইলে হবে না, যেহেতু ভর দিছে তার মানে স্প্রিংটা এরকম থাকবে, ঠিক আছে, এইভাবে ঝুলাইছেন, ঠিক আছে। ঝুলানোর পরে প্রথমে আমি ধরে রাখছি, ঠিক আছে। তারপরে আমি কি করলাম, 2 সেন্টিমিটার সংকোচন করছি। আচ্ছা 2 সেন্টিমিটার সংকোচন করলাম, তারপরে হচ্ছে ছেড়ে দিলাম। দেখি তো প্রশ্নটা, আচ্ছা ও না, তলের উপর থাকা লাগবে, তার মানে চিত্র এরকম হবে না। চিত্র কেমন হবে দেখেন, এরকম হবে। এটা হচ্ছে আপনার এই যে 1.6 কেজি ভর, চিত্রটা আমি আঁকা দেখাই দিচ্ছি। এটা এই যে একটা তল, ঠিক আছে, তলের উপর থাকবে। তো আমি প্রথমে করলাম কি, এটার হচ্ছে স্প্রিং ধ্রুবক কে এর মান দেওয়া আছে আমাকে। তো আমি প্রথমে এটাকে কি করলাম, 2 সেন্টিমিটার সংকুচিত করলাম। 2 সেন্টিমিটার সংকুচিত করলাম। সংকুচিত করার ফলে কি হবে, স্প্রিংটা কি তাকে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। আমি প্রথমে নিয়ে সংকুচিত করে ধরে রাখছি, ঠিক আছে। তারপর আমি হুট করে ছেড়ে দিলাম, পরে কি হলো, স্প্রিং তাকে শক্তি দিয়ে ওটাকে বাইরের দিকে নিয়ে যাবে না। এটা কিন্তু মেন ঘটনা, কিন্তু এটা উদ্দীপকে এটা বলছে, ঠিক আছে। তাহলে এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে, তলটা যদি ঘর্ষণবিহীন হয়, মানে যদি এটা ঘর্ষণবিহীন বা ফ্রিকশনলেস হয়, ঘর্ষণহীন হলে আপনার এখানে সাম্যাবস্থান x = 0 অতিক্রম করার সময় ব্লকটির বেগ, সাম্যাবস্থান অতিক্রম করার সময় ব্লকের বেগ ইকুয়াল টু কত, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। খ, যদি 4 নিউটন মানের একটা ঘর্ষণ বল থাকে, 4 নিউটন মানের ঘর্ষণ বল থাকলে আপনার ওই সাম্যাবস্থা অতিক্রম করার সময় বেগ কত, মানে দুইটা ঘটনা, ঠিক আছে। আমি কি বলছি, যে একটা স্প্রিংয়ের সাথে একটা ব্লককে লাগাইছি, তারপরে এটাকে কি করলাম, সংকুচিত করলাম, সংকুচিত করে ধরে রাখছি স্থির অবস্থানে, তারপর ছেড়ে দিলাম, স্প্রিংটা তাকে বাইরের দিকে ফোর্স দিচ্ছে, তার ফলে সে বাইরের দিকে চলে গেল। এখন প্রথম কোশ্চেন হচ্ছে, ঘর্ষণহীন যদি হয় এই তলটা, তাহলে হচ্ছে সাম্যাবস্থা অতিক্রম করার সময় ব্লকের বেগ কত হবে, বেগ ভি, ঠিক আছে, সেটা কত হবে। আর 4 নিউটন মানের ঘর্ষণ বল থাকলে সাম্যাবস্থায় বেগ কত হবে, ঠিক আছে। একটা হচ্ছে ঘর্ষণ বল থাকলে, একটা না থাকলে, ঠিক আছে। তো আপনারা আমাকে একটু বলেন যে এটা করে দেওয়া লাগবে নাকি না করলেও হবে। আমি না করতে চাইতেছি, এটা বাসায় করতে পারলে সব থেকে ভালো হয় আপনাদের জন্য। দেখি আছেন কি না বাচ্চারা, কে কোথায় আছেন জানান কুইক। হাই হাই, 8টা তো প্রায় বেজে গেছে, আমার তো অনেক অঙ্ক করানো লাগবে এখনো। কই কেউ তো কিছু বলেন না, ঘটনা কি? পারবো, ভেরি গুড, একজন বলছে, ঠিক আছে। বাকিরা না বললে আমি চলে গেলাম, মুছে দিলাম। কি ভাইয়া, ওই কি ভাইয়া মানে এতক্ষণ কি বললাম? আচ্ছা এটা একটু কষ্ট করে করবেন, হ্যাঁ, এটা একদম সহজ একটা অঙ্ক। তো ভাইয়া নেক্সট অঙ্ক দেখাই কেমন, মানে বেশ কিছু অঙ্ক রয়ে গেছে এখনো, সেগুলো একটু করাই, ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। আচ্ছা দেখি তো, ক্ষমতার একটা অঙ্ক করি আমরা সবাই মিলে, হ্যাঁ। ক্ষমতার এই অঙ্কটা একটু দরকারি, এটা একটু করি, বাকিগুলো নর্মাল, সেগুলো আপনারা পারবেন। এটাও পারবেন হয়তো। 0.02 কেজি ভরের
একটা রাইফেলের গুলি, মানে একটা গুলি, রাইফেলের গুলি, ঠিক আছে, সে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, এই বেগ নিয়ে একটা গুড়িকে আঘাত করে, ঠিক আছে। মনে করেন এই যে গাছের একটা গুড়ি আছে, আচ্ছা এইভাবে না কি, এইভাবে আঁকি, এই যে একটা গাছের গুড়ি আছে, এটাকে আঘাত করছে, ঠিক আছে। তাহলে 4 সেন্টি, এবং আঘাত করার পরে কি হয়েছে, সে কিন্তু গুড়ির ভিতরে একটু ঢুকবে, ঠিক আছে। গুড়ির ভিতরে কতটুকু ঢুকছে, সে 4 সেন্টিমিটার ঢুকছে। তো বলছে যে 4 সেন্টিমিটার অতিক্রম করে এই বুলেটটা থেমে গেছে, ঠিক আছে। তো এখন বলছে যে বাধাদানকারী, মানে এটা তো থামছে, তার মানে কি এটাকে বাধা দেওয়া হয়েছে। তো এই যে বাধাদানকারী বলটা, সেটা তো এদিকে ক্রিয়াশীল, সেই বাধাদানকারী বলের মানটা কত সেটা জানতে চাইছে। আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। আবার বলি, 0.02 কেজি ভরের একটা বুলেট এত বেগে একটা গাছের গুড়িকে আঘাত করছে, ঠিক আছে। গাছের গুড়িতে আঘাত করার পর সে গুড়ির ভিতর 4 সেন্টিমিটার ঢুকছে। তো 4 সেন্টিমিটার ঢুকার পর সে কি করছে, থেমে গেছে। তো এখন বলছে এইখানে যেই বল, বাধাদানকারী বল, যেটার কারণে সে থেমে গেছে, সেই বলের মানটা কত। একটু করে ফেলেন তো, যারা যারা পারি করে ফেলি, আর যারা পারি না তারা ভাইয়ার সাথে থাকি। দেখি কি অবস্থা। কি ভাইয়া, নাস্তা করতে গেছিলাম? হাই হাই, আমি কিন্তু এখনো নাস্তা করি নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ, তো এখন দেখেন, আমরা কিন্তু একটা সূত্র জানি, ঠিক আছে। এটা কি কাজ শক্তি উপপাদ্য বলে, যে কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কত, গতি শক্তির পরিবর্তনের সমান, ঠিক আছে। গতি শক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু কি, গতি শক্তির পরিবর্তন, ঠিক আছে, কৃত কাজ। তো গতি শক্তির পরিবর্তন মানে কি বোঝায় দেখেন তো। এইটার কি, এখানে গতি শক্তি ছিল, এখানে কিন্তু V1 ছিল এইটা, ঠিক আছে। এই যে এত বেগ, এই বেগটাকে আমি ধরতেছি কত, V1। তো এত বেগে সে এখানে আঘাত করছে, তার মানে এখানে তার গতিশক্তি একটা। আবার এখানে গিয়ে তার বেগ কত হয়ে গেছে, সে থেমে গেছে, তার মানে বেগ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে, তার মানে এখানে তার গতিশক্তি আরেকটা। তো আমি গতিশক্তির পরিবর্তন বের করব, যে হাফ অফ mv1 স্কোয়ার মাইনাস হাফ অফ mv স্কোয়ার, ঠিক আছে। তো আমি যদি এটা বের করি, সেক্ষেত্রে আপনারা দেখেন কি আসে সেক্ষেত্রে। আচ্ছা, গতিশক্তির পরিবর্তন যখন করব, তখন আমরা শেষ বেগ বিয়োগ আদি বেগ করব, ঠিক আছে। শেষ বেগ বিয়োগ আদি বেগ করব, ভাই আগে পরে করছি। তো এখন দেখেন, এটা যদি করেন, এখন দেখেন আপনার শেষ বেগ কত, 0, আদি বেগ কত, হাফ অফ mv1 স্কোয়ার, V1 এর মান কত, 72 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে তো আমি 72 কিলোমিটার পার আওয়ারে না, মিটার পার সেকেন্ডে নিতে হবে, ঠিক আছে। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যান। ভাইয়াকে একটু হেল্প করেন। 1000 ডিভাইডেড বাই 3600, 00 কাটা 720/36, তার মানে হচ্ছে 36 দোকানে 72, 20 সেকেন্ড মেবি, সরি 20 মিটার পার সেকেন্ড। এটা মেবি, দেখেন তো এটা কিনা, ভুল হইতেই পারে, আমাকে জানাবেন। তো ভি এর মান হচ্ছে 20 স্কোয়ার। হ্যাঁ, আবার দেখেন এম এর মান দেওয়া আছে 0.02, তার মানে মাইনাস হাফ অফ ইন্টু এম এর মান 0.02 ইন্টু 20 স্কোয়ার। এটার মান কত আসে আমাকে একটু দ্রুত জানান সবাই, দ্রুত দ্রুত দেখি কত, কি অবস্থা। বাধাদানকারী বলের মান কত, 100 নিউটন। ভেরি গুড, একজন বের করে ফেলছেন। মাইনাস 100 নিউটন। কেন মাইনাস 100 নিউটন? কারণ হচ্ছে এই যে বলটা কি, বাধাদানকারী বল, মানে উল্টা দিকে, সে যাচ্ছে সামনের দিকে, বল হচ্ছে উল্টা দিকে, ঠিক আছে। তার ফলে কাজটা কি হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বাধাদানকারী বলের দ্বারা যে কৃত কাজ, সেই কাজ বের করছি, ঠিক আছে। এটা কিন্তু বল না, এটা হচ্ছে কাজ, ঠিক আছে, কাজ। হ্যাঁ, তো এখন আবার আমরা আরেকটা ঘটনা জানি, মানে এই কাজটা যে হয়েছে, এই কাজটা কোথায় হয়েছে, এখান থেকে এই জায়গায় হয়েছে না। দেখেন এই জায়গার যে গতিশক্তি আর এই জায়গার যে গতিশক্তি, এই দুইটার পরিবর্তন নিচ্ছি না। তার মানে এইটুকু অংশে যেই কাজ হয়েছে সেটা আমি বের করতে চাইছি, সেটা আমি বের করছি। এবং এইটুকু অংশে যেই কাজ হয়েছে সেটাকে আমি আরেকভাবে বের করতে পারতাম। সেটা কি, আমাকে যেহেতু এক্স দেওয়া আছে, তার মানে আমি যদি এই বল জানতে পারি, এই বলের বিপরীতে কৃত কাজ যেটা, সেটা বের করতে পারি। এই বলের বিপরীতে কৃত কাজ কি, ডাব্লিউ ইকুয়াল টু কত, এফ এক্স, ঠিক আছে। বলের বিপরীতে কৃত কাজ। এখন আপনাকে কি বের করতে বলছে, বলটা বের করতে বলছে না। তাহলে আপনি যদি বল বের করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এক্স দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে। এক্স এর মান কত, 4 সেন্টিমিটার, তার মানে 4 × 10⁻², সরি হ্যাঁ 10⁻² মিটার। মিটারে নিয়ে গেলাম, তাহলে এটাকে ভাগ করে দেন, এই বলের মানটাও আপনি পেয়ে যাবেন। আপনারা কি বুঝতে পারছেন কিনা অঙ্কটা, সেটা আমাকে বলেন। আমি আবার বলি, যেই কাজটা হয়েছে সেটা হচ্ছে এই অংশের কাজ, এটা তো বুঝতে পারছেন। তো এই অংশের কাজের জন্য, যেই মানে এই অংশের কাজের জন্য এখানে একটা বল প্রযুক্ত হয়েছে, সেটা অবশ্যই কোন দিকে হয়েছে, এইদিকে হয়েছে। এখন প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেই বলের কারণে সে সামনে যাচ্ছে, সেই বলের উল্টা দিকে যেই বলটা কাজ করতেছে, সেটাই কিন্তু বাধাদানকারী বল। তো আপনাকে বাধাদানকারী বলের জন্য বলছে না, তার মানে বাধাদানকারী বল হচ্ছে এইদিকে।
আর আপনার সরণ হচ্ছে এইদিকে, এইটুকু গিয়েই তো থামছে। তো সরণের দিকে বাধাদানকারী বলের দিকে, তার মানে বল আর সরণের দিক কি উল্টা দিক, ঠিক আছে। তো বল আর সরণের দিক উল্টা দিক সেটা আপনাকে প্রুফ করার প্রয়োজন নাই বা দেখানোর প্রয়োজন নাই এই জায়গায়, কারণ হচ্ছে এই জায়গায় দেখেন বল আর সরণের দিক যেহেতু উল্টা দিক সেহেতু এখানে অটোমেটিক্যালি কাজের মানটা কি আসবে, মাইনাস আসবে। এই যে এখানে অটোমেটিক্যালি কাজের মান কিন্তু মাইনাস চলে আসছে। তো আপনি এফ ইন্টু এক্স ধরছেন যে এই অংশে টোটাল কাজ কত হয়েছে, এফ ইন্টু এক্স। তো এফ ইন্টু এক্স, আচ্ছা কস 0 ডিগ্রি কিন্তু এখানে, এই জন্য হচ্ছে কস থিটার কোনো মান আসে নাই। তো হচ্ছে এফ এর মানটা আপনাকে বাধাদানকারী বলের মানটা বের করতে বলছে, তো এফ এর মান কি এক্স দিয়ে ভাগ করে দিচ্ছেন, যা আসছে তাই। তো এটা হচ্ছে আপনার বাধাদানকারী বল। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে আমাকে জানান। কোথায় বাচ্চারা? হ্যাঁ বুঝছি ভাইয়া, কত আসছে? ও আচ্ছা, কে জানে একবারে এফ এর মান 100 বের করে ফেলছেন। এটা মান কিন্তু 100 না, এটা অন্য কিছু মান, ঠিক আছে। এফ এর মানটা 100 আসবে, বুঝছি ভাইয়া, ওকে ঠিক আছে। পড়ে কি হবে, একদিন তো মরেই যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বেশ ভালো উক্তি। মরেই যখন যাবেন এমনি জ্ঞানহীনভাবে, জ্ঞান শূন্যভাবে মরে যাওয়ার কি দরকার, একটু ভালোভাবে মরেন, জেনে শুনে মরেন। আর যদি অন্য কোনো কাজ থাকে সেটাও করতে পারেন, সমস্যা নেই। ভালো কাজ থাকলে অবশ্যই করেন, ভালো কাজ করতে থাকেন। আচ্ছা দেখেন, এটা তো গেল। তো আপনাদেরকে আমি আরেকটা অঙ্ক দিয়ে দিই, সেটা আপনারা বাসায় করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে 5 কেজি ভরের স্থির বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করছি, ঠিক আছে। কত নিউটন? 20 নিউটন বল প্রয়োগ করছি। বল প্রয়োগে 5 মিটার সরণ হয়েছে, ঠিক আছে। কত সরণ হয়েছে? 5 মিটার সরণ হলো। তো এখন এতে বস্তুটি কত বেগ প্রাপ্ত হবে? এতে অঙ্কটা খুব সহজ, বস্তু কত বেগ প্রাপ্ত হবে, মানে ভি এর মানটা কত হবে এতে। 5 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করছি, এতে বস্তুর কত বেগ হবে? বাড়ির কাজ, হোমওয়ার্ক করে ফেলবেন। আচ্ছা, এটা মুছে দিব নাকি থাকবে? একটু থাকুক, তারপরের অঙ্কটায় যাই, ঠিক আছে। পরের অঙ্কটা আপনারা একটু মজা পাইতেও পারেন হয়তো, এটা একটা সরল দোলকের অঙ্ক। তো এখন মধ্যবর্তী কোণটা কত? 4 ডিগ্রি, ঠিক আছে। তারপর আপনাকে বলে দিছে এটার কার্যকরী দৈর্ঘ্য, ববের ইয়ে দেওয়া নেই। আচ্ছা ধরলাম এটা এল এর মান দিলাম ভাইয়া 0.8 মিটার, আর হচ্ছে ববের ব্যাসার্ধ দিলাম 0.2 মিটার। এটা কিসের ব্যাসার্ধ? ববের ব্যাসার্ধ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কি কিছু লাগবে আমার এখানে? ববের প্রান্তীয় অবস্থান থেকে সাম্য অবস্থানে এসে কত গতিবেগ অর্জন করবে সেটা বের করো। আচ্ছা ববের ভর দিয়ে দিলাম, ববের ভর m ইকুয়াল টু কত? আপনার 20 গ্রাম। আচ্ছা ঠিক আছে, মানে এটাকে আমি এখানে টেনে নিয়ে গেছি, টেনে নিয়ে যাওয়ার পর এটাকে ছেড়ে দিচ্ছি, এটা সাম্য অবস্থানে এসে কত বেগ অর্জন করবে। আচ্ছা তো বাচ্চারা কোশ্চেনটা আমি বলি। হ্যাঁ, একটা সরল দোলক ছিল, সে এমনি থাইমা আসতো, তার কোনো কাজ নাই, আমি তাকে একটু নাড়াচ্ছি এখন। হ্যাঁ, তাকে আমি তাই না এদিকে নিয়ে গেলাম। কোথায় নিয়ে গেলাম? এদিকে নিয়ে গেলাম। তো এখানে নিয়ে যাওয়ার পরে আমি বলছি যে তাকে আমি এখন কি করব? ছেড়ে দিব। ছেড়ে দিলে সে কি করবে? এরকম দুলতে শুরু করবে না? তো এখন তার সর্বনিম্ন অবস্থান, সর্বনিম্ন অবস্থান কোনটা? এই অবস্থানটা কিন্তু সর্বনিম্ন অবস্থান। তার এইখানে দেখেন এই পর্যন্ত নামার পর সে আবার ওঠা শুরু করবে, তার মানে এই সর্বনিম্ন অবস্থান এটা। তো আমাকে বলছে যে সর্বনিম্ন অবস্থানে তার গতিশক্তি কত? কি কত? গতিশক্তি কত? প্রশ্ন হচ্ছে এইটা। হ্যাঁ, আমাকে কি কি উপাত্ত দেওয়া আছে, যে আমি তাকে কত ডিগ্রি কোণে টানছি? 4 ডিগ্রি কোণে টানছি। তার যেই মানে আপনার কি বলে এটাকে, তার যেই দৈর্ঘ্যটা দেওয়া আছে সুতার দৈর্ঘ্য, সেই সুতার দৈর্ঘ্য হচ্ছে যে 0.8 মিটার। আর এটা কি সরল দোলকের ক্ষেত্রে যে গোলকটা থাকে সেটাকে বলে বব। সেই ববের যেই ব্যাসার্ধ, মনে করেন ববটাকে ব্যাস জুম করে নিয়ে আসলাম এখানে, এই ববের যেই ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ দেওয়া আছে আপনাকে 0.2 মিটার, ঠিক আছে। এই উপাত্ত দেওয়া আছে। এখন আপনি কি বের করতে হবে? গতিশক্তি বের করতে হবে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু এখান থেকে যখন এখানে নিছি তখন কি সে আলটিমেটলি মানে একটা উচ্চতায় উঠছে, ঠিক আছে। সেই উচ্চতা ধরে নেন h, ঠিক আছে। তো সে যেই উচ্চতায় উঠছে সেই উচ্চতার জন্য তার মধ্যে কি একটা বিভব শক্তি mgh জমা হয়েছে না? সেই উচ্চতার জন্য তার মধ্যে একটা কি জমা হয়েছে? বিভব শক্তি জমা হয়েছে, ঠিক আছে। এবং সে যখন এখানে কিন্তু পুরোটাই বিভব শক্তি, এখানে কিন্তু তার গতি নাই, কারণ এখানে তাকে আমি ধরে রাখছি। ভের মান কত? এখানে 0, তার মানে এখানে গতিশক্তি নেই, এখানে পুরো শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। আবার দেখেন এই জায়গা থেকে যখন এখানে আসবে তখন কিন্তু তার হাইটের মান কত? 0 হয়ে যাবে, তখন তার হাইট 0 হয়ে যাবে, তার মানে এখানে পুরোটা কি হয়ে যাবে? গতিশক্তি। তো এখন দেখেন আমরা কি জানি, প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে না, তার মানে mgh ইকুয়াল টু কি হবে?
সরি গতিশক্তি বিভব শক্তি না, প্রত্যেকটা ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সমান হবে, ঠিক আছে। যান্ত্রিক শক্তি হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল, হ্যাঁ। তো mgh ইকুয়াল টু কি হবে, হাফ এম ভি স্কোয়ার হবে, মানে এই বিভব শক্তিটা টোটালি এখানে গতিশক্তিতে রূপান্তর হবে। এখান থেকে আপনি কিসের মান পাবেন, ভি এর মান পাবেন, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু mgh, ঠিক আছে। এম এম কেটে দিব, ভি স্কোয়ার ইকুয়াল টু কত, 2gh, ঠিক আছে। তাহলে এখন দেখেন আপনি 2g ইন্টু যদি এইচ এর মানটা জানেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ। এখন মেইন ঘটনাটাই হচ্ছে এখানে যে আপনি এইচ এর মানটা কিভাবে বের করবেন। আপনারা কি এইচ এর মানটা বের করতে পারবেন? বের করতে পারলে ভাইয়াকে জানান, তাহলে ভাই আর করবো না। দেখি কে কে আছেন আমার সাথে, আছেন নাকি কেউ? কোথায় বাচ্চারা? প্রচুর পড়তে হবে, আচ্ছা ঠিক আছে, নিজেরাই নিজেদেরকে মোটিভেট করেন। ভাইয়া 8:05 বাজে, আচ্ছা ঠিক আছে, আরেক 5টা মিনিট পড়ি, হ্যাঁ সমস্যা নেই ইনশাল্লাহ। ধন্যবাদ মনে রাখার জন্য। কই কেউ কি পারবেন না? করে দিব। ঘুমায় গেছিলাম আজকে আমি, লেট। আচ্ছা যে লেট হয়েছেন তিনি একটু কষ্ট করে দেখে নেবেন, হ্যাঁ। আচ্ছা আমি করে দিচ্ছি, হ্যাঁ, আপনাদের রেসপন্স আসতে একটু দেরি হচ্ছে। আচ্ছা দেখেন, আমার কি এই হাইটটা বের করতে হবে না? তো এই হাইটটা বের করার জন্য আমি প্রথমে কি করব, আমি প্রথমে করব কি, দেখেন এই হাইটের সমান করে এই অংশটা কেটে নিলাম এখানে, হ্যাঁ। এখান থেকে মনে করেন এখানে একটা কিছু আঁকলাম, ঠিক আছে। কি আঁকলাম, মনে করেন এখান থেকে এটা সমান্তরাল করে এখানে আঁকলাম, আঁকার পর একটা ত্রিভুজ বানাইলাম আমি, হ্যাঁ, আমার সুবিধার জন্য। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এই সরল দোলকের এই ববটা সহিত আমি এখানে নিয়ে আসছি, তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কি সমান না? আচ্ছা সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সরল দৈর্ঘ্যের কার্যকরী দৈর্ঘ্য এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য ভাই কত দিছি, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য যোগ হচ্ছে ববের ব্যাসার্ধ, মানে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব আপনাকে নিতে হবে কার্যকরী দৈর্ঘ্যের জন্য। তার মানে এটা কত, 1 মিটার আসবে, ঠিক আছে। তাহলে এটা যদি 1 মিটার হয় এই টোটালটা কেন্দ্র পর্যন্ত, তাহলে এটাকে ঘুরে এখানে যখন আনবো তখন এটাও কি হবে, 1 মিটার হবে। এটা থেকে এই পর্যন্ত কেন্দ্র পর্যন্ত দূরত্ব 1 মিটার, সবসময় কেন্দ্র পর্যন্ত দূরত্ব নেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে এটা আমি জানি 1 মিটার আর এটা জানি 0.8 মিটার। তাহলে এখন দেখেন তো এটা কি দেওয়া আছে, এটা কি অতিভুজ আর এটা কি ভূমি। তাহলে আমরা কি জানি cos থিটা, cos 4 ডিগ্রি ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? আচ্ছা আমি এখানে কি বের করব, কি বের করার জন্য এটা করতেছি বলেন তো? হ্যাঁ দেখেন একটা জিনিস খেয়াল করেন, 0.8 কিন্তু এই অংশটার দৈর্ঘ্য, নট এইটুকুর, ঠিক আছে, এটা কিন্তু ভুল করেন না। দেখেন তো আমরা কি জানি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, হ্যাঁ, তো ভূমি বাই অতিভুজ। তো এখন দেখেন অতিভুজের ভ্যালু কিন্তু 1 মিটার আপনি জানেন, আপনি খালি কি জানেন না, এই ভূমিটা জানেন না, হ্যাঁ। তো আপনি ভূমিটা বের করতে হবে, তো ভূমিটা বের করবেন, ভূমি ইকুয়াল টু কত, ভূমি ইকুয়াল টু cos 4 ডিগ্রি, যেহেতু এটা 1, ঠিক আছে। তো cos 4 ডিগ্রির মান কত আসে সেটা বের করবেন, তাহলে ভূমির মান পেয়ে গেছেন। তো ভূমির মান যদি পেয়ে যান, এইটুকু তো জানেন আপনি, এইটুকু জানলে এই হাইটটা কতটুকু জানবেন না? দেখেন টোটালটা কতটুকু, টোটালটা হচ্ছে 1 মিটার, টোটালটা যদি 1 মিটার হয়, 1 থেকে আপনি এই cos 4 ডিগ্রির মানটা যদি বিয়োগ করে দেন, তাইলে তো আপনি আপনার কাঙ্ক্ষিত যেই এইচটা সেটা পেয়ে যাবেন, এবং এই এইচ এর ভ্যালুটা এখানে বসায় দেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সরল দোলকের অঙ্কগুলো একটু এরকমই সহজ সহজ অঙ্ক। আপনাকে অনেক সময় হচ্ছে এই পয়েন্টে, মনে করেন এই মাঝামাঝি পয়েন্টে আপনাকে মোট শক্তি বা গতিশক্তি বের করতে দিতে পারে, এগুলো একটু বুঝি করবেন এভাবে, যে টোটাল শক্তি ইকুয়াল টু প্রত্যেক পয়েন্টের মোট শক্তির মান কি, এই টোটাল শক্তি সমান বা এই হাফ এম ভি স্কয়ার সমান, এই মানগুলোরই এলোমেলো করে দিবে বারবার, হ্যাঁ। আচ্ছা বুঝছেন কিনা এটা বলেন আমাকে। পারবো ভাইয়া, ওকে ভেরি গুড। দেখি তো আমার কাছে আর কোনো অঙ্ক আছে কিনা, একটু করে শেষ করে দেই আজকে নাইলে তো সমস্যা। কই, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনাদেরকে আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, এটা আপনার বাসায় প্র্যাকটিস করবেন, কেমন? এটা তো ভাইয়া বলে দিলাম, আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বাসায় প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আপনাদেরকে ভাইয়া কর্মদক্ষতার অঙ্ক করায় নেই, কর্মদক্ষতার অঙ্ক আপনারা বইতে পাবেন, বইয়ের মধ্যে থেকে কর্মদক্ষতার অঙ্কগুলো করে ফেলবেন, হ্যাঁ। কর্মদক্ষতার অঙ্কগুলো এরকমই থাকে, সহজ সহজ, কোনো কঠিন কিছু নাই, এই জন্যই দেখাই নেই। আচ্ছা দেখেন একটা জিনিস বলি, সরল দোলকের ববের ভর দেওয়া আছে, ববের ভর 0.5 কেজি, কার্যকর দৈর্ঘ্য মানে কিন্তু ববের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাই টোটালটাই দেওয়া থাকে, ঠিক আছে। কার্যকর দৈর্ঘ্য L ইকুয়াল টু 1.5 মিটার, উলম্ব রেখা হতে 0.5 মিটার দূরে টেনে ছেড়ে দিলে, কি বলছে, উলম্ব রেখা হতে 0.5 মিটার টেনে ছেড়ে দিলে
ছেড়ে দিলে গতিপথের যেই একটা গতিপথ পাবো, ঠিক আছে, সেই গতিপথের সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে যে গতিশক্তি হবে, সর্বনিম্ন বিন্দু যখন অতিক্রম করবে তখন গতিশক্তি ও বেগ নির্ণয় করো। ঠিক আছে, বেগ কত, এই দুইটা জিনিস জানতে চাইছে। কি, ববের ভর হচ্ছে এত, আপনার এই এল হচ্ছে 1.5, উলম্ব রেখা হতে 0.5 মিটার টেনে ছেড়ে দিলে গতিপথের সর্বনিম্ন বিন্দু অতিক্রম করতে গতিশক্তি ও বেগ কত। এই অঙ্কটার চিত্রটা কেমন হবে দেখেন, যদিও এরকম থাকে তাইলে হচ্ছে যে ওর এই কার্যকর দৈর্ঘ্য দেওয়া আছে আপনাকে, আর ওর ভর দেওয়া আছে। হ্যাঁ, তো আপনাকে কি বলছে, উলম্ব রেখা কোনটা, এই যে উলম্ব রেখা কিন্তু এইটাই। ঠিক আছে, এটা থেকে 0.5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিব, 0.5 মিটার টেনে ছেড়ে দিব। তার মানে 0.5 মিটার কি, এখান থেকে এইটুকু ডিস্টেন্স দেওয়া আছে এখন আপনার। ঠিক আছে, এইটুকু ডিস্টেন্স কত, 0.5 মিটার। এইটুকু টেনে ছেড়ে দিলে গতিপথে সর্বনিম্ন অতিক্রমকালে গতিশক্তি ও বেগ কত, এইটুকু টেনে ছেড়ে দিলাম। তো এইখানে যখন আবার ব্যাক করবে সে, তার গতিপথ কোনটা, এটা না, এখানে যখন ব্যাক করবে তখন এই মুহূর্তে তার বেগ কত সেটা বের করবেন। বেগ জানলেই তো গতিশক্তি 1/2 mv² বের করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই অঙ্কটা আপনাদের বাড়ির কাজ রইল। ঠিক আছে, তারপর দেখি, আচ্ছা এটার তো অঙ্ক দিলাম একটা, এখন আপনাদেরকে আমি কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, সেই অঙ্কগুলো একটু করবেন। হ্যাঁ, মানে ওই যে আপনার গতি অক্ষমতার অঙ্ক করবেন। 100 মিটার গভীর একটা কুয়া আছে। ঠিক আছে, 100 মিটার গভীর একটা কুয়া, সেটা থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে, ইঞ্জিন এর সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি তুলতেছি। কত কেজি পানি, 1000 কেজি পানি উপরে তুলতেছি। তো বলছে ইঞ্জিনের যে ক্ষমতা বা পাওয়ার, সেটা যদি আপনার 42% নষ্ট হয়ে যায়, কি বলছে 42% নষ্ট হয়ে যায়, তাহলে অশ্বক্ষমতা কত, তাহলে এর অশ্বক্ষমতা মানে এইচপিতে এর ভ্যালু কত, ক্ষমতা কত। কি বলছে আবার বলি, 100 মিটার গভীর একটা কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 1 মিনিটে বা প্রতি মিনিটে 1000 কেজি পানি আমি উপরে তুলতে পারি। তো ইঞ্জিনের পাওয়ার যদি 42% নষ্ট হয়, তাহলে এটার অশ্বক্ষমতা কত। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। ঠিক আছে, সহজ জিনিস, জটিল করে চিন্তা করবেন না, সহজ করেই করবেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক দিব, ওয়ান লাস্ট ম্যাথ, এটা আজকের দিনের লাস্ট ম্যাথ। সেটা হচ্ছে 20 মিটার উঁচু একটা দালান আছে। হ্যাঁ, 20 মিটার উঁচু, দালানের উচ্চতা হচ্ছে 20 মিটার। সেই দালানের থেকে, ছাদ থেকে ভরের একটা টেনিস বল গড়িয়ে পড়ে। এই যে দালানের যে ছাদ আছে, এটার মধ্যে একটা টেনিস বল আছে, সেটা গড়ায় নিচে পড়ে। ঠিক আছে, তো গড়ায় নিচে পড়ে, বলটি যখন ভূমি স্পর্শ করে তখন এর বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। ভূমি যখন স্পর্শ করছে, বলটা এই জায়গায় যখন আসছে, তখন এর বেগ কত, 25 মিটার পার সেকেন্ড। তো এখন আপনাকে বলছে বলটি ছাদ ত্যাগ করার পূর্বে কত বেগে গড়াচ্ছিল। ঠিক আছে, আপনাকে কি বলছে, বলটা তো এখানে গড়াইতেছিল, গড়ানোর সময় তার কি একটা বেগ ছিল না, v1, সে v1 এর মান কত সেটা জানতে চাইছে। আবার বলি ভাইয়া, 20 মিটার উঁচু একটা দালান আছে। ঠিক আছে, 20 মিটার উঁচু একটা দালানের যে ছাদ আছে, ছাদের মধ্যে একটা বল কি হচ্ছে, গড়াইতেছে, তার মানে তার বেগ আছে, বেগ থাকা মানে তার গতিশক্তি আছে। তো সে গড়াইতে এই পাশে এসে নিচে পড়ে যাচ্ছে। হ্যাঁ, নিচে পড়ে যাওয়ার সময় একদম শেষ মুহূর্তে এসে তার যে বেগ হয়েছে সেটা কি, v = 25 মিটার পার সেকেন্ড। এখন আপনাকে বলছে এই বলের যে বেগ সেটা বের করতে, খুবই সহজ। কি দেখেন, এই জায়গায় আমার টোটাল যে শক্তি আমি সেটা বের করব, ইকুয়াল টু কি, এই যে শেষ মুহূর্তেটার যে টোটাল শক্তি সেটা বের করব। দুইটা তো ইকুয়াল, এটা আমরা জানি, কারণ হচ্ছে কি শক্তি অবিনশ্বর, ধ্বংস নাই, বিনাশ নাই, শক্তি নিত্যতা থেকে, এটা আমরা জানি। তাহলে এই জায়গায় তার মোট শক্তি কত, এই জায়গায় দেখেন তো তার কি একটা বিভব শক্তি আছে mg × 20। ঠিক আছে, প্লাস এই জায়গায় তার কি একটা গতিশক্তি আছে 1/2 mv1²। ঠিক আছে, ইকুয়াল টু একটা জিনিস দেখেন, এই জায়গায় যখন সে পৌঁছাইছে তখন তো হাইট 0, তার মানে mg × 0, বিভব শক্তি নাই, তাহলে এখানে টোটালটাই কি তার গতিশক্তি 1/2 m × 25²। ঠিক আছে, তো এখন দেখেন আপনাকে কিন্তু m এর মান দেওয়া নাই, কিন্তু দেখেন এই জায়গা থেকে m কাটা যায়, এখান থেকেও কাটা যায়, এখান থেকেও কাটা যায়, আর এটা তো 0ই, এটা তো নাই। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখান থেকে আপনার সব ভ্যালু আপনি জানেন, জাস্ট হচ্ছে এই v1টা আপনি বের করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা ছাদ থেকে বল গড়ায় পড়লে সেটার বেগ নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ছিল ভাইয়া আমার তরফ থেকে। আপনারা কি আমার পড়া বুঝতে পারছেন কি না এটা একটু আমাকে জানান। আমি কাজ ক্ষমতা, শক্তির ম্যাথ বা সব কিছু অফিসিয়ালি এখানেই শেষ করব। তো আপনারা আমাকে জানান, ফিডব্যাক দেন যে ভাইয়া বুঝছি, বুঝি নাই,
বাড়ির কাজগুলো ঠিকভাবে করবেন। আপনাদের অনেকের বাড়ির কাজ আমি দেখলাম যে আপনারা অঙ্ক ঠিক করতেছেন, ক্যালকুলেশন ভুল করতেছেন। তারপর আমি দেখলাম যে আমি যেই ডাটা দিতেছি 7.5 মিটার, অনেকেই 7.5 মিটার দিয়ে করতেছেন, কেউ কেউ 75 মিটার দিয়ে করতেছেন, বুঝলাম না কিছু। তো যাই হোক, ডাটাগুলোও ঠিক করে লিখবেন। হ্যাঁ, বুঝছি ভাইয়া, বাকিরা একটু বলেন যে বুঝছেন না বুঝেন নাই। দেখি একজন বলছে, কয়জন আছেন আমার সাথে আমি তো তাও বুঝতেছি না। ঠিক আছে, আচ্ছা। তো ভাইয়া আমি মোটামুটি 7টা ক্লাস নেওয়ার চেষ্টা করছি, 7টার মধ্যে 3টা ক্লাসই ছিল ম্যাথের উপর। তো বেশ কিছু টাইপের ম্যাথ করানোর চেষ্টা করছি, বেশ কিছু টাইপের ম্যাথ আমার আসলে আমি কালেক্ট করে রাখছিলাম যে এগুলো আপনাদেরকে করাবো, কিন্তু দেখা যাচ্ছে যে সময়ের অভাবে বা সুযোগের অভাবে আসলে করাইতে পারি নাই। এগুলা হয়তো বা মনে করেন আমি যেমন গতকালকে একটা প্রাসের ম্যাথ দিছি, একটা পুলির ম্যাথ দিছি, এরকম করে আমি আপনাদেরকে কিছু ম্যাথ দিব মাঝে মধ্যে, চেষ্টা করব যদি আমার সুযোগ থাকে ইনশাআল্লাহ আমি তাহলে চেষ্টা করব ওই ম্যাথগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেওয়ার জন্য আগামী কয়েকদিন। তো ওইভাবে দিয়ে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। আর আপনারা কাইন্ডলি রেসপন্স করবেন। আপনাদেরকে যখন একটা পোস্ট করতেছি, একজন বলতেছেন ভাইয়া এটা মেসি না এটা রোনালদোর কিক। আরে রোনালদোর কিক মেসির কিক সমস্যা নেই, ইট ডাজন্ট ম্যাটার, ফান করতেই পারেন। কিন্তু ঘটনা হচ্ছে অঙ্কটা তো করেন, অঙ্কটা করেন না কেন? একটা ছেলেকে দেখলাম 2টা জায়গাতেই সে অঙ্ক করছে এবং 2টা জায়গাতেই হয়েছে, তার মানে তার বেসিকটা ক্লিয়ার আছে। ঠিক আছে, তো আপনারা সবাই একটু করবেন ইনশাল্লাহ। ভাইয়া অনেক মানে দ্রুত করি, হয়তো বা আমার লেখা হয়তো বা বোঝা যায় না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে কিন্তু আমার কাজ শক্তি ও ক্ষমতার যে ক্লাসটা সেটা অফিসিয়ালি শেষ করতেছি। তো আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন আমাদের পেজে যে আপনাদের আর ফিজিক্স ক্লাসের প্রয়োজন আছে কিনা, বা হচ্ছে অন্য কোনো চ্যাপ্টার করতে চান কিনা, বা আপনাদের কোনো রিকমেন্ডেশন আছে কিনা যে আমরা এই চ্যাপ্টার করতে চাই। ঠিক আছে, আগেরবার আমরা যখন হচ্ছে যে আপনাদের কাছে পোল দিছিলাম, আপনারা বলছেন যে ভাইয়া কাজ ক্ষমতা শক্তির উপর 4000-এর কাছাকাছি ভোট পড়ছে, ক্লাসের মধ্যে এখন কয়জন আছেন? ক্লাসের মধ্যে আমি দেখতেছি 50 জন আছেন, 4000 মানুষ কই গেল? 3950 জন কই গেল? আমাকে একটু জবাব দেন। নাই, তার মানে কি ভাইয়া কি খারাপ পড়াইতেছি বেশি? আচ্ছা, আমি যদি খারাপ পড়াই সেটাও আমাকে বলতে হবে যে ভাই আপনি খারাপ পড়াইতেছেন, এই জন্য চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, এটাও বলতে হবে, নাহলে আমি এখানে সারাদিন তো থাইকা কোনো লাভ নাই, তাই না? তো যাক, ঠিক আছে, আমার বক শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি যে আপনার কাজ শক্তি ও ক্ষমতার অঙ্কগুলো বুঝতে পারছেন। এছাড়াও অনেকে হচ্ছে আমাকে ইনবক্সে হচ্ছে বেশ কিছু মেসেজ দেন, সেই মেসেজগুলোর রিপ্লাই আমি ইনশাল্লাহ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো। আমার তো পরীক্ষা আছে, প্লাস ক্লাস চলে, তো দেখা যায় যে সবসময় সুযোগ পাই না। তো ইনশাল্লাহ আপনারা হচ্ছেন যে জানাবেন, সমস্যা নেই, আমি আস্তে ধীরে আপনাদেরকে উত্তরগুলো দিয়ে দিব। এই আর কি, ভালো করে পড়েন, করোনার মধ্যে সাবধানে থাকেন, সুস্থ স্বাভাবিক থাকেন। আর যদি ফিজিক্স ক্লাস প্রয়োজন হয় ব্যাটেলস অফ বায়োলজিকে জানান বা সাদাব ভাইয়াকে জানান যে আমাদের ফিজিক্স ক্লাসের প্রয়োজন আছে, তাহলে আমরা ইনশাল্লাহ হয়তো বা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো বা নতুন কোনোভাবে আসবো ইনশাল্লাহ আমরা। ঠিক আছে, দোয়া রাখবেন সবাই, ভাইয়ার জন্য দোয়া রাখবেন। আর ইনশাল্লাহ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।